বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 27শে নভেম্বর 2025। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে আমাদের যে ব্যাচ, সেটা সাক্ষ্য আইনের আজকে দ্বিতীয় ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের দালিলিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি। গতকাল আমরা আলোচনা করেছিলাম যে দালিলিক সাক্ষ্য কি, মৌখিক সাক্ষ্য কি, ফরেনসিক সাক্ষ্য কি। তো মৌখিক সাক্ষ্যর সংজ্ঞা দিছে 3 ধারায়, আর মৌখিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি গতকাল আমরা পড়ছি। এটা আছে 59 আর 60। 59 ধারায় বলেছিল যে দলিলের বিষয়বস্তু ছাড়া সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে, এটা হলো 59। আর 60 ধারায় বলেছিল ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, অর্থাৎ যা দেখার, যে সাক্ষ্য দিচ্ছে তাকে অবশ্যই দেখতে হবে, অথবা শুনতে হবে, অথবা ইন্দ্রিয় দ্বারা কি অনুভব করতে হবে। তো আজকে আমরা দেখবো, দেখেন, সাক্ষ্য আইনের 3 ধারায় দালিলিক সাক্ষ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে। দালিলিক সাক্ষ্য 2 প্রকার, যথা একটা হলো প্রাথমিক সাক্ষ্য এবং আরেকটা কি মাধ্যমিক সাক্ষ্য। 61 ধারায় বলা হয়েছে প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিবরণ প্রমাণ করা যায়। 62 ধারায় প্রাথমিক সাক্ষ্য এবং 63 ধারায় মাধ্যমিক সাক্ষ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে। এছাড়া দেখেন 61 ধারায় বলছে কি, যে প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিবরণ প্রমাণ করা যায়। মানে 61 ধারায় বলতেছে যে দলিলের বিবরণ প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। এখন আমরা তো জানি না যে প্রাথমিক সাক্ষ্য কি আর মাধ্যমিক সাক্ষ্য কি। তাহলে প্রাথমিক আর মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা দিছে আবার 62 আর 63-তে। 62-তে বলছে প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা, এবং 63 ধারায় দিছে প্রাথমিক। 62-তে বলছে প্রাথমিক আর 63-তে বলছে মাধ্যমিক। অপরদিকে 64 ধারায় বিধান করা হয়েছে ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে হবে। এটার অর্থ একটু শুনেন। আমাদের সাক্ষ্য আইনের 61 ধারায় বলছে যে দলিলের বিষয়বস্তু প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। এখন প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা দিছে 62 ধারায়। মূল দলিল দে বলে প্রাথমিক সাক্ষ্য, কি বলে মূল দলিল দে বলে প্রাথমিক সাক্ষ্য। আর মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা দিছে 63 ধারায়। মূল দলিলের ফটোকপি, মূল দলিল দেখে লেখা কপি, এটার বলে মাধ্যমিক সাক্ষ্য। তাহলে আবার এখন 64 ধারায় বলছে যে ব্যতিক্রম ছাড়া, পাইছেন, ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রেই প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। 64 ধারায় বলছে যে ব্যতিক্রম ছাড়া যে কোনো দলিল অবশ্যই প্রমাণ করতে হবে প্রাথমিক সাক্ষ্য দ্বারা। প্রাথমিক সাক্ষ্য মানে কি, মূল দলিল দ্বারা। তবে ব্যতিক্রম প্রেক্ষাপটে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু সেটা ব্যতিক্রম ক্ষেত্রে, সব সময় না। ব্যতিক্রম ক্ষেত্র কিভাবে, ধরেন আপনারে বললো যে একটা দলিল আপনি আপনার এনআইডি কার্ড আদালতে দেখাইতে পারেন না, ফটোকপি হাজির করতেন, ফটোকপি কি মাধ্যমিক সাক্ষ্য। এখন আদালত বললো যে এই জায়গা মেইন কপি লাগবে, আপনি বললেন যে মেইন কপি আমার কি হয়ে গেছে, হারাই গেছে, তাহলে এই পরিস্থিতিতে গ্রহণযোগ্য হতে পারে। বাট আপনি যদি বলেন যে আমার মেইন কপি হলো বাসায় আছে, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, তাহলে প্রথমে বললো যে প্রাথমিক বা মাধ্যমিক দ্বারা প্রমাণ করা যায় 61, 62-তে বললো প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা, 63-তে বললো কি মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা, আর 64-তে বলছে যে ব্যতিক্রম ছাড়া সবসময় প্রমাণ করতে হবে কি দ্বারা, প্রাথমিক সাক্ষ্য দ্বারা। এখন দেখেন কোন কোন প্রেক্ষাপট, কোন কোন ব্যতিক্রম প্রেক্ষাপটে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিবরণ প্রমাণ করা যেতে পারে, সেটা 65 ধারায় বলা হয়েছে। আর ওই ব্যতিক্রম গুলা কি কি, এইগুলো বলেছে কোথায়, 65। তো যদি দেখেন যে প্রাথমিক সাক্ষ্য দ্বারা ধারা কত, 61, মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে, এটাও 61, কিন্তু প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা দিছে কততে, 62, আর মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা দিছে কত, 63। তো আমরা একটু পড়ি যে দালিলিক সাক্ষ্য আসলে কাকে বলে। সাক্ষ্য আইনের 3 ধারা অনুযায়ী, আন্ডারলাইন করবেন, আদালতে পরিদর্শনের জন্য যে সকল দলিল দাখিল করা হয় সেই সকল দলিলকে দালিলিক সাক্ষ্য বলে। আদালতে কিসের জন্য, পরিদর্শনের জন্য যে সকল দলিল দাখিল করা হয় সেই সকল দলিলকে কি সাক্ষ্য বলে, দালিলিক সাক্ষ্য বলে। যেহেতু এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 অনুসারে দলিল বলতে ডিজিটাল রেকর্ডও যুক্ত হবে, সেহেতু দালিলিক সাক্ষ্য বলতে ডিজিটাল সাক্ষ্য অন্তর্ভুক্ত হবে। গতকালই আমরা বলেছিলাম যে আগে ডিজিটাল রেকর্ড কে সাক্ষ্য হিসেবে স্বীকৃতি দিছিল না, কিন্তু বর্তমানে ডিজিটাল রেকর্ডও এক ধরনের কি সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য। তো 61 ধারায় কি বলছে এটা একটু পড়ি, দেখেন। 61 ধারায় বিধান করা হয়েছে দলিলের বিবরণ প্রমাণ, প্রুফ অফ কন্টেন্টস অফ ডকুমেন্টস। 61 ধারায় বিধান করা হয়েছে কোন দলিলের বিবরণ প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। কি কি দ্বারা, প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য।
ইংরেজিটা দেখেন, দ্য কন্টেন্টস অফ ডকুমেন্টস মে বি প্রুভড আইদার বাই প্রাইমারি অর বাই সেকেন্ডারি এভিডেন্স। কি কি দ্বারা? প্রাইমারি অথবা সেকেন্ডারি এভিডেন্স দ্বারা। পরে 64 ধারায় আবার বলতেছে যে অতঃপর বর্ণিত ব্যতিক্রম ক্ষেত্র ব্যতীত সকল ক্ষেত্রে অবশ্যই প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। প্রথমে বলছে যে যা যা খাবেন 100, যা খাবেন 100, পেট ভরে দুপুরে খাবেন 100, আপনাদের যে ঢুকাইছে। এখন ঢুকানোর পর বলতেছে যে প্রতি পদ বা প্রতি আইটেম হলো 100। ঠিক আছে, তাহলে 61 ধারায় বলছে যে দলিলের বিবরণ প্রাথমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যায়, মাধ্যমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যায়। এখন 64-তে এসে বলতেছে যে না ভাই, সবসময় প্রমাণ করতে হবে কি দ্বারা? প্রাথমিক দ্বারা। যদি কোনো ক্ষেত্রে প্রাথমিক না থাকে তাহলে প্রমাণ করা যাবে কি দ্বারা? প্রাথমিক সাক্ষ্য দ্বারা। সুতরাং 61 ধারা অনুযায়ী কোন দলিলের বিবরণ দুই প্রকার সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। একটা দেখেন প্রাথমিক সাক্ষ্য বা প্রাইমারি এভিডেন্স স্বয়ং দলিলটি দ্বারা, আর একটা হলো মাধ্যমিক সাক্ষ্য বা সেকেন্ডারি এভিডেন্স প্রাথমিক দলিলের কি দ্বারা? নকল দ্বারা। তো এই জায়গা অনেক ক্ষেত্র আছে, এগুলা বিস্তারিত পড়বো না, জাস্ট মনে রাখেন এই যে কথাগুলো পড়লাম যে দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যায়, মাধ্যমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যায়। কত দ্বারা? 61। প্রাথমিক সাক্ষ্যের সংখ্যা কত? 62। মাধ্যমিক সাক্ষ্যের সংখ্যা কত? 63। ব্যতিক্রম ছাড়া সবসময় প্রমাণ করতে হবে প্রাথমিক সাক্ষ্য দ্বারা, এটা কত? 64। আর ব্যতিক্রম আছে কততে? 65। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, একটি দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে প্রাথমিক সাক্ষ্য দ্বারা, গৌণ সাক্ষ্য দ্বারা, স্বয়ং দলিলটি দ্বারা, উপরের যে কোনো একটি দ্বারা। উপরের যে কোনো একটি দ্বারা। গৌণ সাক্ষ্য হলো মাধ্যমিক সাক্ষ্য। মাধ্যমিকের আর এক প্রতিশব্দ কি? গৌণ। আর প্রাথমিকের আর এক প্রতিশব্দ হলো মুখ্য। মুখ্য, গৌণ, প্রাইমারি, সেকেন্ডারি। এখন আমরা 62-তে পড়ি, প্রাইমারি এভিডেন্সের কি সংজ্ঞা দিছে। 62 ধারায় প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে। 62 ধারায় বলা হয়েছে আদালতে পরীক্ষণ বা পরিদর্শনের জন্য স্বয়ং, আন্ডারলাইন করবেন, যে দলিলটি দাখিল করা হয় সেই দলিলটিকে প্রাথমিক সাক্ষ্য বলা হয়। কি বলেন? আদালতে পরীক্ষা বা পরিদর্শনের জন্য যে দলিলটা স্বয়ং, যে দলিলটি দাখিল করা হয় সেটাই কি বলে? আরো ভালোভাবে বললে আপনার সামনে যে মূল দলিল আছে এটাই হলো প্রাথমিক সাক্ষ্য। এই যে আপনাদের সবার সামনে একটা আইন পাঠ বই আছে, এটা হলো প্রাথমিক সাক্ষ্য। যদি কেউ এই আইন পাঠ বই থেকে যদি কেউ ফটোকপি করে তাহলে এটা হয়ে যাবে কি? মাধ্যমিক সাক্ষ্য। বুঝছেন? এখন এই যে দেখেন, প্রাথমিক সাক্ষ্য বা মূল দলিল হলো সর্বোত্তম সাক্ষ্য। মানে যদি কোনো জায়গায় ফটোকপিও আছে, মূল বইও আছে, তাহলে প্রাধান্য পাবে কোনটা? মূল বই হলো সর্বোত্তম সাক্ষ্য। এবং 64 ধারা অনুসারে দলিলের বিবরণ প্রমাণ করতে প্রাথমিক সাক্ষ্য হলো প্রাথমিক সাক্ষ্য সর্বপ্রথম দাখিল করতে হবে। সুতরাং 62 ধারা অনুসারে প্রাথমিক দলিল বলতে নিম্নলিখিত দলিলগুলো অন্তর্ভুক্ত হবে। এক, দেখেন আদালতে পরীক্ষণ বা পরিদর্শনের জন্য দাখিলকৃত স্বয়ং মূল দলিলটি প্রাথমিক সাক্ষ্য। আপনাদের পুরাতন বইতে অনেক নাই, সমস্যা নাই, যতটুকু আছে ততটুকুই মোর দ্যান এনাফ, নতুন কেনা লাগবে না। তাহলে স্বয়ং মূল দলিল একটা কি? প্রাথমিক সাক্ষ্য। এখন তারপরেরটা দেখি, আমরা পড়ি, কতিপয় খণ্ডে সম্পাদিত দলিলের প্রত্যেক খণ্ড উক্ত দলিলের প্রাথমিক সাক্ষ্য। একটা দলিল যদি ধরেন আইন পাঠ আপনাদের সামনে সপ্তম সংস্করণ আছে, সারা বাংলাদেশে 10,000 কপি, তাহলে 10,000 কপি এক একটা কি? প্রাথমিক সাক্ষ্য। বুঝেন কিনা? যদি 20,000 কপি থাকে, 20,000 কপি এক একটা প্রাথমিক সাক্ষ্য। এই হলো কথা। তারপরে 3 নাম্বারটা দেখি, দেখেন, যখন কোন দলিল প্রতিলিপি সহ সম্পাদিত হয় সেক্ষেত্রে প্রত্যেকটি প্রতিলিপি এর সম্পাদনকারীর বিরুদ্ধে প্রাথমিক সাক্ষ্য হবে। এটার অর্থ কি? এটার অর্থ হলো যখন কোন প্রতিলিপি যখন কোন দলিল প্রতিলিপি সহ সম্পাদিত হয়, প্রতিলিপি সহ সম্পাদিত হয় জায়গা বলতে চেক। চেকের ক্ষেত্রে একটা জিনিস শুনেন, প্রথমে প্রাথমিক সাক্ষ্য শনাক্ত করার সহজ পদ্ধতি হলো মূল দলিল বলে প্রাথমিক সাক্ষ্য, আর ফটোকপি করলে এটা কি? মাধ্যমিক। এখন চেকের ক্ষেত্রে আপনারা, চেকের দুইটা অংশ, চেকের যেটা আমরা লেখি সিগনেচার করে যে এত টাকা, এইটা আমি যে সিগনেচার করলাম এটা আমার ক্ষেত্রে প্রাথমিক, কিন্তু এটা জমা আছে কার কাছে? ব্যাংকের কাছে। ব্যাংকের ক্ষেত্রে এটা মাধ্যমিক। বুঝেন কিনা? চেকের যে মুড়িটা,
এটা আমার ক্ষেত্রে কি প্রাথমিক, আমি সিগনেচার করতেছি, বাট আমার সিগনেচার করা দলিল আছে কার কাছে? ব্যাংকের কাছে। তাহলে ওই সেম জিনিসটা ব্যাংকের ক্ষেত্রে কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। বুঝেন কিনা? আরো ভালো উদাহরণ দেই এইভাবে, ধরেন গ্রামে বলে যে এই আওয়াজ বদল হয়েছে, বলে না একজনের জায়গায় আর একজনের সাথে বিনিময় করে, এক্সচেঞ্জ করে। তো আশরাফুল ওনার 1 বিঘা জমি এক্সচেঞ্জ করছে শাকিলের 1 বিঘা জমির সাথে। কিন্তু আশরাফুল যে 1 বিঘা জমি দিছে, এই 1 বিঘা জমির আশরাফুল স্বাক্ষর করে এই দলিলটা আছে শাকিলের কাছে। আর শাকিল যে 1 বিঘা জমি আশরাফুলের কাছে দিছে, এই শাকিলের সিগনেচার করা দলিল আছে কার কাছে? আশরাফুলের কাছে। তাইলে যে দলিলটা আশরাফুল সিগনেচার করছে, এটা আশরাফুলের ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য, বাট আছে কার কাছে? শাকিলের কাছে। এটা শাকিলের ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য। আবার যে দলিলটা শাকিল সিগনেচার করছে, এটা আছে কার কাছে? শাকিলের কাছে। শাকিলের ক্ষেত্রে এটা কি প্রাথমিক সাক্ষ্য। কিন্তু এটা সরি, মানে সিগনেচার করছে শাকিল, এটা শাকিলের ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য, বাট শাকিলের সিগনেচার করে দলিল আছে কার কাছে? আশরাফুলের কাছে। এটা হচ্ছে আশরাফুলের ক্ষেত্রে মাধ্যমিক। মানে কেন এটা হলো, একজনেরটা কারো কেন আর একজনের কাছে আছে? যে আশরাফুল লিখছে যে আমি আমার 1 বিঘা জমি শাকিলের 1 বিঘার সাথে আহ ইয়া করলাম, এক্সচেঞ্জ করলাম, এওয়াজ বদল করলাম, আমার জমির বিবরণ এবং শাকিলের জমির বিবরণ নিম্নে তফসিল আকারে দেয়া হলো। তাহলে আশরাফুল যে সিগনেচারটা করছে এই দলিলটা আছে শাকিলের কাছে। আবার সেম একই লেখা, হুবহু একই লেখা, বাট এটা সিগনেচার করছে শাকিল, শাকিলেরটা লেখা আছে কার কাছে? আছে কার কাছে? আশরাফুলের কাছে। তাহলে যে যেটা সিগনেচার করছে এটা তার ক্ষেত্রে প্রাথমিক, কিন্তু যার কাছে আছে তার ক্ষেত্রে কি? বুঝতে পারছেন? যার ছেলে তার কাছে আছে তখন এটা হচ্ছে প্রাথমিক, আর শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়ির সাপেক্ষে মাধ্যমিক সাক্ষ্য। বুঝতে পারছেন? ধরেন কন্যা আসছে তো স্বামীর বাড়িতে, এখন কন্যা তার বাবা মার কাছে কি প্রাথমিক, কিন্তু শ্বশুর বাড়িতে গেলে কি বলে প্রাথমিক সাক্ষ্য। এই হলো কথা। দেখেন এই বেনজি সাহেব কেমন আছেন? আপনি বলে এত টাকা নিয়ে গেছেন, দিনেশ বলে জীবনে দেখেও নাই এত টাকা। আচ্ছা দেখেন, তারপরে দেখেন যে ক্ষেত্রে কতিপয় দলিল একই পদ্ধতিতে প্রস্তুত করা হয় সেক্ষেত্রে এমন প্রস্তুতকৃত প্রত্যেকটি দলিল প্রাথমিক সাক্ষ্য হবে। যেমন মুদ্রণ, লিথোগ্রাফি, ফটোগ্রাফি করে প্রস্তুতকৃত দলিল একই তারিখে একই পত্রিকা, যেমন মুদ্রণযন্ত্র দিয়ে প্রথম আলো 4 লক্ষ সংবাদপত্র প্রকাশ করলো, প্রত্যেকটি সংবাদপত্র মূল দলিল বা প্রাথমিক সাক্ষ্য। এটার অর্থ কি? ধরেন প্রথম আলো পত্রিকা, সে প্রতিদিন ধরেন 4 লক্ষ কপি বের হয়, তাহলে ওই 4 লক্ষ কপি একটার ক্ষেত্রে আর একটা প্রাথমিক সাক্ষ্য। কিন্তু ওই পত্রিকার তো একটা মেইন কপি আছে যেটা থেকে উনি কি করছে এই 4 লক্ষ, তো ওই 4 লক্ষরে যদি মেইন কপির সাথে তুলনা করেন তাহলে মেইনটা প্রাথমিক আর 4 লক্ষ কি মাধ্যমিক। কিন্তু 4 লক্ষের প্রতিটা যদি প্রতিটার সাথে তুলনা করেন তাহলে আবার এটা একটার সাথে আর একটা কি প্রাথমিক। বুঝাইতে পারি নাই বোধহয়। শুনেন, বিষয়টা হচ্ছে যে মেইন যে দলিলটা সেটা হলো প্রাথমিক। আর ওই দলিল থেকে ধরেন আইন পাঠ বই, জাহাঙ্গীর আলম সাহেবের একটা মূল খণ্ড আছে না, এই মূল খণ্ডর সাথে যদি আপনি 10,000 কপির তুলনা করেন তাহলে মূল খণ্ড হলো প্রাথমিক আর 10,000 খণ্ড কি মাধ্যমিক। কিন্তু মূল খণ্ড বাদ 10,000-এর সাথে তুলনা করতেছেন, 10,000-এর একটার সাথে আর একটা, তাহলে সবগুলোই কি প্রাথমিক। বুঝছেন? ধরেন আরো ভালোভাবে যদি বোঝেন যে আপনি আইন পাঠ বইয়ের একটা খণ্ড থেকে 10টা কপি ফটোকপি করছেন, 10 কপি, তাহলে এই আইন পাঠের সাথে 10 কপি ফটোকপি, মেইন পাঠ হলো মেইন গ্রন্থটা কি প্রাথমিক, আর ওই 10 খণ্ড কি মাধ্যমিক। আর আইন প্রথম খণ্ড বাদ যদি ফটোকপির সাথে ফটোকপি তুলনা করেন তাহলে প্রতিটাই কি প্রাথমিক। বুঝেন কিনা? এ হলো কথা। তো তাহলে মূলত যে কথাগুলো বলা আর কি, যে সহজে এতটুকু যারা বোঝেন না তাহলে মনে রাখবেন যে মূল দলিলে কি বলে প্রাথমিক সাক্ষ্য, আর ফটোকপিটা কি বলে মাধ্যমিক সাক্ষ্য। বাট একটা মূল দলিল থেকে 100 কপি ফটোকপি করছে। আমরা জানি ধরেন ধরেন আমরা দেওয়ানি কার্যবিধি শেষ করে এসেছি, দেওয়ানি কার্যবিধিতে আছে না যে বিবাদী যে যে কয়জন আজির নকল যে কয়টা, তাহলে ওই নকল যে বিবাদী যদি 100 জন হয় তাহলে নকল কয়টা 100টা। তাহলে মূল আরজির সাথে যদি 100টার তুলনা করি তাহলে প্রাথমিক মূল আরজি, আর 100টা হলো কি মাধ্যমিক। কিন্তু মূল আরজি বাদে 100টার সাথে যদি একটার সাথে আর একটা তুলনা করে সবগুলোই কি প্রাথমিক। বুঝছেন? ঠিক আছে যান। ঠিক আছে, বিগত বছরের প্রশ্ন দেখেন।
দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর 63 ধারা অনুযায়ী সেকেন্ডারি এভিডেন্স নয়, এই সেকেন্ডারি এভিডেন্স নয়, এটা পরে পড়বো, আগে আমরা 64 ধারা পড়ে আসি, সরি 63 ধারা পড়ে আসি। মাধ্যমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য সম্পর্কে আমরা হালকা ধারণা পাইছি, কারে বলে বলেন তো? মূল দলিলের ফটোকপিতে বলে মাধ্যমিক সাক্ষ্য, সহজ কথা, বুঝছেন? এখন এই যে দেখেন 63 ধারা, মাধ্যমিক সাক্ষ্য বা সেকেন্ডারি এভিডেন্স, এটা পুরাতন বইতে বিস্তারিত নাই, বাট আপনাদের শুনলেই হবে। সাক্ষ্য আইনের 63 ধারায় বল দেবেন 5 ধরনের দলিলকে মাধ্যমিক সাক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। কয় ধরনের? তো যদি বলে যে মাধ্যমিক সাক্ষ্য কয় প্রকার, প্রথম যেটা আছে দেখেন জাবেদা নকল, জাবেদা নকল বা সার্টিফাইড কপি। শুনেন, সরকারি দলিল যেটা, মানে যেটা অফিস আদালত থেকে দেয়, এগুলো হলো সার্টিফাইড কপি। সরকারি দলিলের মূল কপি সবসময় সরকারি অফিসেই থাকে। আপনি যখন কোনো পর্চা তুলতে যাচ্ছেন, বিএস পর্চা, আরএস পর্চা, তখন ওই জায়গায় বলা আছে যে জাবেদা নকল, তাইলে এটাই হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। আর মূলটা আছে কার কাছে? সরকারের কাছে। তো এই আইনে অতঃপর বর্ণিত বিধানাবলী প্রদত্ত বিধান অনুযায়ী প্রদত্ত জাবেদা নকল মাধ্যমিক সাক্ষ্য মর্মে গণ্য হবে। মূল দলিলের প্রত্যয়িত নকল বা জাবেদা নকল মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। তাহলে আমরা এতটুকু মনে রাখবো যে জাবেদা নকল শুধু হয় কিসের? সরকারি দলিলের, বেসরকারি দলিলের জাবেদা নকল হয় না। তাহলে জাবেদা নকল একটা কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। 2 নম্বরে দেখেন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, মনির সাহেব শুনতে পাচ্ছেন না? কে ফেরদৌস? হ্যাঁ কি হয়েছে? যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল, কপিজ মেড বাই মেকানিক্যাল প্রসেস। যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল মানে হলো যে দলিলটা তৈরি করছে যান্ত্রিক উপায়, মূল দলিল থেকে ফটোকপি করছে, এটা কি যান্ত্রিক উপায়, বুঝছেন? তাহলে আগেরটা ছিল সার্টিফাইড কপি, কোন দলিলের? সরকারি দলিলের। আর এই যান্ত্রিক উপায় এটা সরকারি দলিলও হতে পারে, বেসরকারি দলিলও হতে পারে। একটা দেখে যদি আর একটা ফটোকপি করছেন, এটা কি মাধ্যমিক সাক্ষ্য। এই যে যেরকম আছে যে মুদ্রিত, প্রিন্টিং, লিথোগ্রাফি, আলোকচিত্র ইত্যাদি হলো কি মাধ্যমিক সাক্ষ্য। যেমন ফটোকপি মেশিনের মাধ্যমে একটি মূল দলিল হতে অনুরূপ কোনো একটি দলিল ছাপানো। তাহলে আমরা প্রথমটা পেলাম কি বলেন? জাবেদা নকল। তারপরেরটা কি পেলাম? যান্ত্রিক উপায় তৈরি। 3 নাম্বার দেখেন, মূল দলিল হতে বা সাথে তুলনা করে প্রস্তুতকৃত প্রতিলিপি। এটা হলো যান্ত্রিক উপায় তৈরি করেন নাই, কিন্তু মূল দলিলের হুবহু একটা তৈরি করছেন, ধরেন হাতে লিখে তৈরি করছেন, আইন পাটে যা আছে হুবহু সেম লিখছেন কিসে? হাতে লিখলে। তাহলে এটাও কি মাধ্যমিক সাক্ষ্য। তাহলে 2 আর 3 এর মধ্যে পার্থক্য কি? 2 হলো যান্ত্রিক উপায় আর 3 হলো কি যান্ত্রিক উপায় ছাড়া অন্য কোনো ভাবে হুবহু প্রতিলিপি তৈরি করছি। তাহলে এটা বুঝছেন তানভীর সাহেব? 4 নাম্বার দেখেন, প্রতিরূপ বা প্রতিলিপি, কাউন্টার পার্ট। অলরেডি বলছি যে আমার স্বাক্ষর করা দলিল আছে আরেকজনের কাছে, আমার ক্ষেত্রে এটা প্রাথমিক, আরেকজনের কাছে এটা মাধ্যমিক, আরেকজনের স্বাক্ষর করা দলিল আছে আমার কাছে, তাহলে ওইটা তার স্বাক্ষর করা তার ক্ষেত্রে প্রাথমিক, কিন্তু আমার ক্ষেত্রে কি মাধ্যমিক। এটা হলো কাউন্টার পার্ট। তাহলে প্রথমটা হলো জাবেদা নকল, দ্বিতীয়টা হলো যান্ত্রিক উপায় তৈরি, তৃতীয়টা হলো অবিকল নকল যান্ত্রিক উপায় ছাড়া, চতুর্থটা পেলাম কি প্রতিলিপি, কাউন্টার পার্ট, মানে একজনেরটা আছে আরেকজনের কাছে। এই যে যে পক্ষ দলিল সম্পাদন করেনি তার বিরুদ্ধে কোনো দলিলের সঙ্গে হুবহু মিল আছে এমন কোন দলিল বা দলিলের প্রতিরূপ, যেমন চেক সইকারীর বিরুদ্ধে চেক মুড়ি। আমি চেক সই করছি, এখন আমার চেকটা আছে ব্যাংকের কাছে, তাহলে ব্যাংকের ক্ষেত্রে এটা হলো কি সেকেন্ডারি, আর আমার ক্ষেত্রে কি প্রাইমারি। আবার চেকের যে অংশটুকু আমার চেক বইয়ের সাথে আছে, এটা আমার ক্ষেত্রে মাধ্যমিক, ব্যাংকের ক্ষেত্রে প্রাথমিক। 5 নাম্বার দেখেন, এটা ভিবিআই, বিবরণ বিষয় মৌখিক বিবৃতি, ওরাল অ্যাকাউন্টস অফ দ্য কন্টেন্টস। যে ব্যক্তি নিজে দলিলটি দেখেছে উক্ত দলিলটি বিবরণ সম্পর্কে উক্ত ব্যক্তির মৌখিক বিবরণ
তবে অশিক্ষিত ব্যক্তি কোনো দলিলের বিবরণ বিষয়ে প্রাথমিক সাক্ষ্য দিতে পারে না, যদিও সে মূল দলিল কি কি দেখেছে। অর্থাৎ অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে যখন এই দলিলগুলো পুড়ে যায় তার আগে আমি দেখছিলাম এই দলিল, এই ব্যক্তি আদালতে এসে যদি কোনো বিবৃতি দেয়, এটা মৌখিক সাক্ষ্য না, এটা কি মাধ্যমিক সাক্ষ্য। হারিয়ে যাওয়া দলিল যারা দেখছে তারা আদালতে এসে যদি দলিলের বিষয়বস্তু সম্পর্কে বলে, এটাই হচ্ছে কি সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য। আবার বোবা সাক্ষী যদি লিখে দেয়, এটা কি সাক্ষ্য, বোবা সাক্ষী যদি লিখে দেয় এটা মৌখিক সাক্ষ্য। দুইটা ব্যতিক্রম, বোবা সাক্ষী যা দেখছে এটা যদি লিখে দেয়, এটা লিখে দিচ্ছে বাট মৌখিক সাক্ষ্য। আর হারিয়ে যাওয়া দলিলের বিষয়বস্তু যে দেখছে এ আদালতে এসে বলতেছে, বাট এটা কিন্তু মৌখিক না, এটা কি মাধ্যমিক। বুঝছেন? তাহলে মাধ্যমিক সাক্ষ্য 5 প্রকার। আমরা জাস্ট মনে রাখি, জাবেদা নকল, জাবেদা নকল হয় শুধু কিসের, সরকারি দলিলের। যান্ত্রিক উপায়ে তৈরি 2, অবিকল নকল যান্ত্রিক উপায় ছাড়া 3, কাউন্টার পার্টস প্রতিলিপি, এটা কত 4, আর যে হারিয়ে যাওয়া দলিল দেখছে বা দলিল যে দেখছে এই সম্পর্কিত বিবরণ, এটা কত 5। বুঝতে? এবার আমরা এর আগে বিগত বছর প্রশ্ন একটু চলে যাই, তাহলে ভালো বুঝবো। দেখেন, এভিডেন্স অ্যাক্ট 1872-এর 63 ধারা অনুযায়ী সেকেন্ডারি এভিডেন্স 9 1323 সালে এসেছে। দলিলের প্রত্যক্ষদর্শীর মৌখিক বিবরণ, এটা তো মৌখিক বিবরণ দিলে সেকেন্ডারি এভিডেন্স। মূল দলিলের ফটোকপি কি, সেকেন্ডারি এভিডেন্স। সই মর্কিত নকল, এটাও কি সেকেন্ডারি এভিডেন্স। সই মর্কিত নকল মানে জাবেদা নকল। মূল দলিলের কার্বন কপি, এটা তাহলে সেকেন্ডারি এভিডেন্স নয়। এখন যদি বলেন যে স্যার মূল দলিলের কার্বন কপি কেন নয়, ধরেন উত্তর যে 3টা হচ্ছে না, এই 3টা তো আমরা জানি, এই 3টা কোথায় আছে, 63-তে আছে। তাহলে যেটা নাই সেটাই কি উত্তর। তারপর প্রশ্নটা দেখেন 2 নাম্বার, 2022 এসেছে। এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী প্রাথমিক সাক্ষ্য অর্থ আদালতে উপস্থাপিত আসল দলিল। 3 নাম্বার, প্রাথমিক সাক্ষ্য বলতে বোঝায় এমন দলিল যা পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে কার কাছে, আদালতের নিকট। সরকারি কর্মকর্তা, আইনজীবী, তদন্তকারী কর্মকর্তা, আদালত, কার কাছে, আদালতের। আমরা 63-র পরে যে প্রশ্নগুলো আছে এটা একটু পড়ি। 1 নাম্বার, বিগত বছর প্রশ্ন 2015-তে এসেছে। নিম্নের কোন দলিলটি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়? মূল বিক্রয় দলিল, বন্ধকি দলিল, মূল বিক্রয় দলিলের খসড়া, মূল বিক্রয় দলিলের ফটোগ্রাফ। তাহলে কোনটা, মূল বিক্রয় দলিলের ফটোগ্রাফ। এখন আমরা চলে আসি ধারা 65, যে সকল ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে, মানে কোন কোন ক্ষেত্রে কোন দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। সাক্ষ্য আইনের 64 ধারা বিধান মতে ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রে দলিল প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। কোন কোন ব্যতিক্রম ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা যায় তা সাক্ষ্য আইনের 65 ধারায় বলা হয়েছে। সাক্ষ্য আইনের 65 ধারায় গোল দিবেন 60টি ব্যতিক্রম ক্ষেত্রে। কয়টা ক্ষেত্রে, 60টি ব্যতিক্রম ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যেখানে মাধ্যমিক সাক্ষ্য কি হবে, গ্রহণযোগ্য। যদি মূল দলিলটি দেখেন, যে ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ করা হবে তার দখলে থাকলে, মানে আপনি যার বিরুদ্ধে প্রমাণ করবেন ওই দলিলটা তার কাছেই আছে, তাহলে আর মূল দলিল দেখানোর দরকার নাই। এমন কোন ব্যক্তির দখলে আছে যে নাগালের বাইরে, মূল দলিলটা একজনের কাছে আছে, সে আছে উগান্ডা, তারে হাজির করা যাচ্ছে না। 3 নাম্বার, এমন কোন ব্যক্তির দখলে আছে যে আদালতের প্রক্রিয়ার বাইরে, মানে আদালত তারে নোটিশ টোটিশ দিলেও তারে হাজির করা কি সাধ্য, কষ্টসাধ্য। এমন কোন ব্যক্তির দখলে আছে যে উক্ত দলিলটি উত্থাপন করতে বাধ্য, কিন্তু 66 ধারায় নোটিশ দেওয়ার পরেও তাকে উত্থাপন করেনি, মানে তার নোটিশ দেওয়ার পরেও যদি কেউ হাজির না করে। এর একের ভিতরে এইগুলা আছে। 2 নাম্বারটা দেখি, যে ব্যক্তির বিরুদ্ধে মূল দলিলটি প্রমাণ করা হবে সেই ব্যক্তি বা তার প্রতিনিধি মূল দলিলের অস্তিত্ব, অবস্থা অথবা বিষয়বস্তু স্বীকার করে নিলে। যার বিরুদ্ধে আপনি মামলা করছেন সেই বলতেছে যে এই দলিল ঠিকঠাক আছে, তাইলে আর আমার ফটোকপি দিলেই হবে। 3 নাম্বার,
যে ক্ষেত্রে আন্ডারলাইন করবেন মূল দলিল হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, যে মূল দলিল এটা নাই, কি হয়ে গেছে, হারিয়ে গেছে। এখন আপনি যদি বলেন যে স্যার আমি যদি আদালতে যাই বলে হারিয়ে গেছে, আদালত বিশ্বাস করবে না? অবশ্যই আদালতে কি দেখাইতে হবে, প্রমাণ দেখাইতে পারেন যে এর ওনার আমি জিডি করছি, জিডির কপি। যে ক্ষেত্রে মূল দলিল সহজে হস্তান্তরযোগ্য হবে না, যদি এরকম হয় যে মূল দলিল খুবই পুরাতন বা মূল দলিল হস্তান্তর করা যাচ্ছে না। যে ক্ষেত্রে মূল দলিলটি 74 ধারা অনুসারে সরকারি দলিল, সরকারি দলিল হলে মূল দলিলের দরকার নাই, ফটোকপি দেখাইলেই হবে। যে ক্ষেত্রে মূল দলিলের প্রত্যায়িত নকল সাক্ষ্য হিসেবে ব্যবহারের বিধান আছে, আইনে যদি থাকে যে জায়গায় ফটোকপি দেখাইলেই হবে, মূল দলিল দরকার নাই। আর যে সকল দলিল আদালতে পরীক্ষা করে দেখা কি না সুবিধাজনক না, এই সকল ক্ষেত্রেই কি করা যাবে, আপনার এই মাধ্যমিক সাক্ষ্য দ্বারা কোন দলিলের বিবরণ প্রমাণ করা যাবে। কত ধারায়? 65 ধারায়। বুঝতে পারছেন? তাহলে 63 ধারায় মাধ্যমিক সাক্ষ্য কয় প্রকার? 5 প্রকার। আর কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে? কত ধারায়? 65 ধারায়। কয়টা ক্ষেত্রে? 7টা ক্ষেত্রে। ধন্যবাদ। বিগত বছর প্রশ্ন দেখি, কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায় না? মূল দলিল সাক্ষ্য প্রদানকারীর দখলে থাকলে, মানে আমি মূল দলিল আমার কাছে আছে, আমি তো মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবো না, মানে আমার মূল দলিলই দেখাতে হবে। ধারা, নামাজের আগে ধারা 66টা একটু লেখেন। ধারা 66, দলিল উপস্থিত করার নোটিশ সংক্রান্ত নিয়মাবলী। দলিল উপস্থিত করার নোটিশ সংক্রান্ত নিয়মাবলী। অর্থাৎ কাউরে দলিল হাজির করার জন্য যে নোটিশটা দেয়, এই নোটিশটা দেয় কত ধারায়? 66 ধারায়। তো বিরতিতে যাওয়ার আগে আমি আবার একটু বলি, দালিলিক সাক্ষ্যের সংজ্ঞা দিছে 3 ধারায়। দালিলিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতির ক্ষেত্রে 61 থেকে কত? 73। তো তার মধ্যে 61 ধারায় বলছে যে দলিলের বিষয়বস্তু প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় 61। প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা দিছে 62, মূল দলিলে বলে প্রাথমিক সাক্ষ্য বা মুখ্য সাক্ষ্য। আর মূল দলিলের ফটোকপি জাবেদা নকল এর বলে মাধ্যমিক সাক্ষ্য 63। ব্যতিক্রম ছাড়া সবসময় কোন দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে কত? 64। আর ব্যতিক্রম গুলো কি কি, এটা আছে কত? 65। কয়টা ক্ষেত্র? 7টা। আর নোটিশ দেওয়ার বিধানাবলী আছে কততে? 66। ধন্যবাদ। নামাজের বিরতি, নামাজ শেষে আবার শুরু করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমরা শুরু করতেছি। আহ সর্বোত্তম সাক্ষ্য আসলে কাকে বলে? সর্বোত্তম সাক্ষ্য আপনি বিবেচনা করবেন যে অনেকে বলে থাকেন যে দালিলিক সাক্ষ্য সর্বোত্তম সাক্ষ্য না, যে জায়গায় মৌখিক সাক্ষ্য আছে সে জায়গায় মৌখিক সাক্ষ্য সর্বোত্তম, যে জায়গায় দলিল আছে সে জায়গায় দলিল সর্বোত্তম। ধরেন একজন দেখছে যে অমুক অমুককে হত্যা করছে, এই সময় দালিলিক সাক্ষ্য দিলে হবে? হবে না, এই জায়গায় কি মৌখিক সাক্ষ্য। তাহলে মৌখিক সাক্ষ্যের ক্ষেত্রে দেখতে হবে যে কোনটা প্রত্যক্ষ। প্রত্যক্ষ আর পরোক্ষ এই দুইটার ভিতরে বেস্ট কোনটা? প্রত্যক্ষ। তাহলে মৌখিক সাক্ষ্যের ক্ষেত্রে সর্বোত্তম সাক্ষ্য কোনটা? প্রত্যক্ষ যেটা। বুঝতে পারছেন? আর দালিলিক সাক্ষ্যের ক্ষেত্রে ধরেন মূল দলিল আছে, দলিলের ফটোকপি আছে, তাহলে দুইটার ভিতরে প্রাধান্য আপনার দৃষ্টিতে কোনটা পাওয়া উচিত? মূল দলিল। তাহলে দালিলিক সাক্ষ্যের ক্ষেত্রে সর্বোত্তম সাক্ষ্য কোনটি? প্রাথমিক সাক্ষ্য। আর মৌখিক সাক্ষ্যের ক্ষেত্রে সর্বোত্তম সাক্ষ্য প্রত্যক্ষ সাক্ষ্য। এখন যদি বলেন যে স্যার যে তাইলে মৌখিক এবং দালিলিক দুইটার মধ্যে কোনটা, এটা এভাবে বলা যায় না। মৌখিক এবং দালিলিকের মধ্যে কোন কোন সাক্ষ্য আছে যে ওই জায়গায় মৌখিকই দরকার, আর কোন কোন আছে কি দালিলিকই দরকার। চুক্তির মামলা আপনার দলিল দেখাইতে হবে, ওই জায়গায় মৌখিক দিলে কাজ হবে না। আবার যে জায়গা একজন দেখছে এই জায়গা তো দলিল দিলে কাজ হবে না। তো এজন্য বলতে হবে যে দলিলের ক্ষেত্রে সর্বোত্তম সাক্ষ্য হলো প্রাথমিক সাক্ষ্য, আর মৌখিক সাক্ষ্যের ক্ষেত্রে সর্বোত্তম সাক্ষ্য কি? প্রত্যক্ষ সাক্ষ্য। আলাদা করে সাক্ষ্য আইনের কোথাও সর্বোত্তম সাক্ষ্যের সংজ্ঞা, উদাহরণ এগুলা দেয় নাই। এটা হচ্ছে আমাদের একটা নীতি যা আমরা খুঁজে বের করছি। দেখেন, সর্বোত্তম সাক্ষ্যের ধারণা সাক্ষ্য আইনে ব্যক্তভাবে প্রকাশ করা না হলেও সাক্ষ্য আইনে নিহিতভাবে উল্লেখ আছে। সাক্ষ্য আইন অনুযায়ী মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ
হতে প্রত্যক্ষ হলে সেই ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য সর্বোত্তম সাক্ষ্য হিসেবে গণ্য হবে এবং সেটা গ্রহণযোগ্য। যেমন যে বিষয়ে দেখা যায় উক্ত বিষয় যিনি নিজের চোখে দেখেছে তিনি মৌখিক সাক্ষ্য দিলে সেটা সর্বোত্তম সাক্ষ্য হিসেবে কি হবে? গ্রহণযোগ্য হবে। অন্যদিকে দালিলিক সাক্ষ্যের ক্ষেত্রে মূল বা প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিবরণ প্রমাণ করতে হয়। সুতরাং দালিলিক সাক্ষ্যের ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য হলো কি? সর্বোত্তম সাক্ষ্য। এবং সর্বোত্তম সাক্ষ্যের মূলনীতি হলো প্রাথমিক সাক্ষ্য মাধ্যমিক সাক্ষ্যকে কি করে? বিতাড়িত করে। অর্থাৎ যে ক্ষেত্রে আপনার প্রাথমিক সাক্ষ্য আছে সেই জায়গার মাধ্যমিক সাক্ষ্যর কোনো মূল্য নাই। অর্থাৎ যে ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য থাকে বা মূল দলিলটি থাকে সেখানে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য না। কোনো কিছু প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণিত হলে সেখানে মাধ্যমিক সাক্ষ্যের কোনো গুরুত্ব থাকে না। সর্বোত্তম সাক্ষ্যের ধারণা সাক্ষ্য আইনের গোল দিবেন 60 ও 64 ধারায় আলোচনা করেছে। কত কত ধারা? মৌখিক সাক্ষ্যের ক্ষেত্রে 60 ধারা আর দালিলিক সাক্ষ্যের ক্ষেত্রে 64 ধারা। কারণ 60 ধারায় বলা হয়েছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে এবং 64 ধারায় বলা হয়েছে ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রে অবশ্যই প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা চলে আসি সোনা সাক্ষ্য বা হিয়ারসে এভিডেন্স। গতকাল আমরা পড়ছি সোনা সাক্ষ্য বা হিয়ারসে এভিডেন্স। মিলন আসছেন, মিলন সোনা সাক্ষ্যের একটা উদাহরণ দেন। আমাদের তানভীর ভাই বলল যে অমুক জায়গা এই চুরি গেছে, এটা শুনি আমি যে বললাম যে হ্যাঁ, মিলন নিজে দেখে নাই বা নিজের কাছে শুনে নাই, মিলন আর একজন ব্যক্তির কাছ থেকে শুনেছে। এটা হলো সোনা সাক্ষ্য। 60 ধারা অনুসারে সোনা সাক্ষ্য কি গ্রহণযোগ্য? বলেন 60 ধারা অনুসারে সোনা সাক্ষ্য গ্রহণযোগ্য না। বাট সোনা সাক্ষ্য যে কোনোদিনই গ্রহণযোগ্য না বিষয়টা তা না। সোনা সাক্ষ্যর আর এক নাম এই জায়গায় লেখেন জনশ্রুত সাক্ষ্য বা শ্রুত সাক্ষ্য লিখে রাখেন। সোনা সাক্ষ্যের আর এক নাম কি? জনশ্রুত সাক্ষ্য বা শ্রুত সাক্ষ্য। সোনা সাক্ষ্য কোন সাক্ষী নিজস্ব সাক্ষ্য না, বরং সে অন্যের নিকট হতে যে সাক্ষ্য শুনেছে সেই সাক্ষ্য হলো সোনা সাক্ষ্য। যেহেতু সোনা সাক্ষ্য হিয়ার্স এভিডেন্স প্রত্যক্ষ সাক্ষ্য না, তাই 60 ধারা অনুযায়ী সোনা সাক্ষ্য কি গ্রহণযোগ্য না। এখন তার মানে এই না যে সোনা সাক্ষ্য কোনোদিনই গ্রহণযোগ্য না। এই যে যা আমরা পড়তেছি এই জায়গা থেকে লিখিততে প্রশ্ন আসে। এবারই এসেছে এবার এসেছে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্টেড, এই নীতিটি আলোচনা করতে আসছে এবার পরীক্ষার প্রশ্ন। তো ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট কত ধারায় আছে বলেন? 60 ধারায়। তো যে সকল ক্ষেত্রে সোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে আইনের সাধারণ নিয়ম হলো সোনা সাক্ষ্য সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য না, কিন্তু কিছু ব্যতিক্রম ক্ষেত্রে সোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে। নিম্নলিখিত ক্ষেত্রে সোনা সাক্ষ্য সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হতে পারে কি কি দেখেন। 6 ধারার অধীন সংগঠিত ব্যাপার নীতি রেস গেস্টি নীতির ক্ষেত্রে। কি বলেন? রেস গেস্টি নীতির ক্ষেত্রে। রেস গেস্টি আমরা আলাদা করে পড়বো যে রেস গেস্টি নীতির ক্ষেত্রে কিভাবে সোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হয়। আমি একটু উদাহরণ দেই যে যে সকল ঘটনা একই কার্যের অংশ, যে সকল ঘটনা একই কাজের অংশ সেইগুলা প্রাসঙ্গিক। ধরেন কু ঘটছে, অভ্যুত্থান ঘটছে, তো যার বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগ সে ছিল গণভবনে, বাট ওই দিন ঢাকা শহরের বঙ্গভবন প্লাস অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাতেও একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, কিন্তু ওই ব্যক্তি কিন্তু সব জায়গা ছিল না, সে শুধু ছিল কোথায়? গণভবনে। তাহলে তার মামলার বিচারের ক্ষেত্রে সে তো অন্যান্য জায়গা ছিল না, কিন্তু ওই সকল জায়গার বিষয়বস্তু ওই সকল বিষয় সম্পর্কে যারা জানে তারাও যদি বিবৃতি দেয় এই ক্ষেত্রে তার মামলার বিচারের ক্ষেত্রে কি বলেন? প্রাসঙ্গিক। তার সব জায়গায় থাকার দরকার নাই, কিন্তু ধরে নেওয়া হবে এই সকল ঘটনা হলো একই কার্যের অংশ। বুঝেন নাই বোধহয়? আরো ভালো উদাহরণ এইভাবে দেই যে ধরেন যে একজন ব্যক্তি সে যখন ঘটনাস্থলে পৌঁছলো ততক্ষণে মারামারি হয়ে গেছে। তো আর একজন বলতেছে যে ঘটনাস্থলে উপস্থিত ছিল, সে বলতেছে যে এই ভাই অমুক অমুক রে কোপাইছে, অমুক অমুক রে মারাত্মক জখম করছে, তুমি তো ছিলা না, তুমি তো আইসা মাত্র এই জায়গা ধাওয়া পাল্টা ধাওয়া দেখলা, কিন্তু আসল ঘটনার সাক্ষী তো আমি। তাহলে এই কথা আপনারে বলতেছে, তাহলে আপনি ওই যে যে সরাসরি দেখছে তারটা তো প্রত্যক্ষ, কিন্তু আপনারটা তো কি শোনা সাক্ষ্য। এখন আপনারটা 60 ধারা অনুসারে গ্রহণযোগ্য হচ্ছে না, কিন্তু আপনি যদি এটা বলেন যে এর ওনার
আমি কে কারে হত্যা করছে তা দেখিনি, অমুক আমার এই কথা বলছে তাই শুনছি, কিন্তু আমি যাই দেখছি ওই জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। তো এটা শোনা সাক্ষ্য কি? গ্রহণ যোগ্য। আর একটা দেখেন, তাছাড়াও আমরা বিস্তারিত পরে পড়বো। 32 এবং 33 ধারায় মৃত ব্যক্তি বা আন্ডারলাইন করবেন খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তির বক্তব্যের ক্ষেত্রে, যেমন মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে শোনা সাক্ষ্য কি? প্রাসঙ্গিক। এটা হলো যে যে ধরেন এখানে বলতেছে যে 32 33 ধারায় বলতেছে, আমরা সামনে পড়বো, যে একজন ব্যক্তি মারা যাওয়ার আগে তার মৃত্যুর কারণ সম্পর্কে বলে গেছে যে আমার অমুক 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 এমন পাশবিক অত্যাচার করছে যে কোনো সময় আমি মারা যেতে পারি, বলে গেছে ধরেন পুলিশের কাছে। এখন পুলিশ কি দেখছে ওই ঘটনা সরাসরি যে কে কারে মারছে, বাট পুলিশ এই জায়গায় যে শোনা সাক্ষ্যটা শুনছে, এটা 32 33 ধারায় কি? প্রাসঙ্গিক। তারপরে দেখেন অ্যাডমিশন এন্ড কনফেশনের ক্ষেত্রে, অ্যাডমিশন এন্ড কনফেশন এই 32 33 অন টাইপ অফ অ্যাডমিশন এন্ড কনফেশন, বাট তারপরেও যদি বলি যে একজন ব্যক্তি তদন্তকারী কর্মকর্তার কাছে বলছে যে সে হত্যা করার পরে আলামত, সে এসে বলতেছে যে সে এসে আসামি বলতেছে পুলিশের কাছে যে আমি হত্যা করছি এবং আমি লাশ অমুক জায়গায় পুঁতে রাখছি। এখন আমরা সামনে পড়বো যে পুলিশের কাছে যদি দোষ স্বীকার করে এটা কি প্রাসঙ্গিক? না। কিন্তু পুলিশ যদি তার তথ্য অনুসারে আলামত উদ্ধার করে ততটুকু কি প্রাসঙ্গিক। বাট এই আয়ও একসময় ওই মামলায় সাক্ষ্য দিতে আসবে না। সাক্ষ্য দিতে এসে আয়ও বলবে যে অমুক নাম্বার আসামি আমার কাছে বলছে যে সে হত্যা করছে এবং তার এই তথ্য মতে আমরা অমুক জায়গা থেকে লাশ উদ্ধার করছি। তো এটা তো শোনা সাক্ষ্যই হচ্ছে, বাট এটা আবার এই ক্ষেত্রে কি প্রাসঙ্গিক। বুঝতে পারছেন? তাহলে শোনা সাক্ষ্য রেস গেস্টি নীতির ক্ষেত্রে প্রাসঙ্গিক, 32 33 ধারার ক্ষেত্রে প্রাসঙ্গিক, আর কখন ইনফরমেশন কনফার্মের ক্ষেত্রে প্রাসঙ্গিক। এগুলা সামনে আমরা আরো বিস্তারিত বলবো। এখানে একটা উদাহরণ যদি এভাবে পড়ি, দেখেন এ মারা যাওয়ার আগে তার মৃত্যুর কারণ উল্লেখ করে বি এর নিকট বক্তব্য দিল, অর্থাৎ এ এর মৃত্যুর কারণ বি শুনেছে, এই কারণে বি এর সাক্ষ্যটি হবে কি? শোনা সাক্ষ্য। যেহেতু এ এর খুনের বিচারের সময় এ কে সাক্ষী হিসেবে হাজির করা সম্ভব না, তার কি সাক্ষী হিসেবে হাজির করা সম্ভব না, সেহেতু 32 ধারা অনুসারে এ এর মৃত্যুকালীন ঘোষণা যেটা বি শুনেছে সেটা গ্রহণযোগ্য হতে পারে, যদিও বি এর সাক্ষ্যটি হবে কি সাক্ষ্য? বুঝতে পারছেন? তাহলে শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য না কত ধারায়? 60 ধারায়। বাট অন্যান্য আর কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে? জি, এগুলো সব আমরা সামনে বিস্তারিত পড়বো আর কি। তো সংক্ষেপে মনে রাখুন এই জায়গা যা যা আছে সব আল্লাহর রহমতে পারবেন, সমস্যা নাই। বিগত বছর প্রশ্ন করি, দেখেন কোন সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়? দেখার ভিত্তিতে প্রদত্ত সাক্ষ্য, অবস্থাগত সাক্ষ্য, গৌণ সাক্ষ্য, অন্যের নিকট শোনা ভিত্তিক সাক্ষ্য। অন্যের নিকট শোনা ভিত্তিক সাক্ষ্য। তারপরে সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার দেখেন, সাক্ষ্য আইনের ড্যাশ ধারায় মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ এবং ড্যাশ ধারায় তালিলিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ। মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ কত? 59। আর 61 ধারায় ওই যে প্রাথমিক আর মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। 2 4 তারপরে 10 12 13 14 17 19 23 30 32 33 35, এগুলা মোটামুটি গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ, সবই পড়বেন, বাট এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের 100 মার্কের মডেল টেস্ট কবে বলেন তো? সোমবারে। আর শনিবারে কি পরীক্ষা আছে? পেআরপিসির 100 আর দণ্ডবিধির 100। আর আজকে কিন্তু পরীক্ষা আছে। জি। তো তাহলে আমরা চলে আসি প্রত্যায়িত দলিল প্রমাণের পদ্ধতি, মোডস অফ প্রুভিং অ্যাটেস্টেড ডকুমেন্টস। এই যে যা যা পড়তেছেন এই সবগুলো লিখিত পরীক্ষায় আছে। তো আপনি যদি এখন থেকে একটু ভালো ধারণা নেন, তখন লিখিত পরীক্ষার সময় এই জিনিসটা আপনার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তো প্রত্যায়িত দলিল আসলে কাকে বলে? প্রত্যয়ন, সত্যায়ন, অ্যাটেস্টিং একই কথা। কোন দলিল যখন দুই পক্ষ করে, একজনের সাথে আরেকজনের বিবাহ হচ্ছে, সাথে সাক্ষী দরকার না? এরা হলো প্রত্যয়নকারী সাক্ষী। একজন আরেকজনের কাছে জমি বিক্রি করতেছে, সাক্ষীরা থাকে, এরাই হলো কি? প্রত্যয়নকারী সাক্ষী। বুঝতে পারছেন? তো প্রত্যয়ন বা অ্যাটেস্টেশন বা প্রত্যয়নকারী সাক্ষী, অ্যাটেস্টিং উইটনেস, সাধারণ অর্থ। আচ্ছা, এই জায়গায়
প্রত্যয়ন বা প্রত্যয়নকারী সাক্ষী, এটা ব্রাকেটে একটু লিখে রাখেন, বেসরকারি দলিলের ক্ষেত্রে, যেটা অবশ্যই জানা দরকার। এই যে যে সাক্ষী টাক্ষী যা যা প্রমাণের যা যা আছে, এই সবকিছু কোন ধরনের দলিলের ক্ষেত্রে? বেসরকারি দলিল। সরকারি দলিলের ক্ষেত্রে আর প্রমাণ টমানের দরকার নাই, এটা অলরেডি কি প্রমাণিত। সাধারণ অর্থে প্রত্যয়ন অর্থ হলো কোনো ব্যক্তি কর্তৃক, এই অনলাইনে মোট আমি সহ 27 জন আছেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে দয়া করে অবশ্যই জিজ্ঞাসা করবেন। সাধারণ অর্থে প্রত্যয়ন অর্থ হলো কোনো ব্যক্তি কর্তৃক সাক্ষী হিসেবে কোনো দলিল স্বাক্ষর বা প্রত্যয়ন করা। যখন কোনো ব্যক্তি কোনো দলিল সম্পাদিত হয়েছে এই বিষয়ে দেখে সাক্ষী হিসেবে কোনো উক্ত দলিলে প্রত্যয়ন বা স্বাক্ষর করে, তখন উক্ত প্রত্যয়নকারীকে বা স্বাক্ষরকারীকে প্রত্যয়নকারী সাক্ষী বলে। কি বলে? অ্যাটেস্টিং উইটনেস। আইনে কোনো দলিল প্রত্যয়ন করার বিধান থাকতে পারে, আবার নাও পারে। যেমন বন্ধকি দলিল, যে ক্ষেত্রে জামানতের পরিমাণ আন্ডারলাইন করবেন 100 টাকার বেশি, এবং স্থাবর সম্পত্তির দানপত্র ইত্যাদি সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী নিবন্ধিত হতে হবে। তাহলে যদি বন্ধকের দলিলের পরিমাণ কত টাকা হয়? 100 টাকা বা তার বেশি, এবং কয়জন সাক্ষী দ্বারা? 2 জন সাক্ষী দ্বারা। তাহলে সেটা অবশ্যই কি হতে হবে? 2 জন সাক্ষী দ্বারা প্রত্যয়িত হতে হবে। এই ক্ষেত্রে প্রত্যয়ন করা বাধ্যতামূলক। যখন কোনো দলিল আইন অনুযায়ী প্রত্যয়ন করা বাধ্যতামূলক, সেই ক্ষেত্রে দলিলটি প্রত্যয়ন করা না হলেও দলিলটি কি বলে গণ্য হবে? অবৈধ বলে গণ্য। এখন আমরা চলে আসি যে আমাদের দণ্ডবিধি, আমাদের সাক্ষ্য আইনে কি কি বিধান আছে। প্রথমেই চলে আসি প্রত্যয়িত দলিল প্রমাণ। আইনে যে সকল দলিল প্রত্যয়ন করার বিধান থাকে, সেই সকল দলিল কিভাবে প্রমাণ করতে হবে তা সাক্ষ্য আইনের আন্ডারলাইন করবেন। 68 থেকে 71 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। যে সকল দলিল আইনে প্রত্যয়ন করার বিধান নেই, সেই সকল দলিল কিভাবে প্রমাণ করতে হবে তা 72 ধারায় আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা চলে আসি ধারা 68। ধারা 68, যখন প্রত্যয়নকারী সাক্ষী আহ্বান করতে হবে। যখন প্রত্যয়নকারী সাক্ষী কি আহ্বান করতে হবে। আইনে যদি কোনো দলিল প্রত্যয়ন করার বিধান থাকে, তবে উহা প্রমাণে সাক্ষ্য আইনের গোল দিবেন 68 ধারা অনুসরণ করতে হবে। যখন কোনো দলিল আইন অনুযায়ী প্রত্যয়ন করা প্রয়োজনীয় প্রত্যয়ন করা হলে উক্ত দলিলের সম্পাদন প্রমাণের জন্য গোল দিবেন সর্বনিম্ন একজন প্রত্যয়নকারী সাক্ষী থাকতে হবে। যদি প্রত্যয়নকারী সাক্ষী জীবিত, একটু বুঝাই দেখেন, সকল দলিল তো আইনে প্রত্যয়ন করা বাধ্যতামূলক না। ধরেন মুসলিম বিবাহের কথা বলি, মুসলিম বিবাহের ক্ষেত্রে কোনো বিবাহ প্রত্যয়ন করতে হবে সর্বনিম্ন 2 জন পুরুষ দ্বারা। কি বলেন? 2 জন পুরুষ সাক্ষী। এখন প্রশ্ন উঠছে, ধরেন আমাদের দীনেশ দীনেশ খান ওনার নাম, এখন দীনেশ খানের বিবাহ নিয়ে প্রশ্ন উঠছে, তাহলে এই জায়গায় দীনেশের বিবাহের যারা সাক্ষী ছিল সর্বনিম্ন কয়জনরে লাগবে? না, সাক্ষী তো হয়ে গেছে 2 জন দিয়ে, আদালতে প্রশ্ন উঠলে একজন সাক্ষীর অবশ্যই লাগবে। মানে তার এসে বলতে হবে যে দীনেশ ঠিকঠাক ভাবে বিয়ে শাদী করছে, সে প্রত্যক্ষ সাক্ষী ছিল। যে দলিল প্রত্যয়ন করা বাধ্যতামূলক, সেই দলিলের যদি প্রশ্ন উঠে যে এই দলিল ঠিকঠাক ভাবে হয়েছে কিনা, তাহলে কয়জন সাক্ষীর দরকার? লিস্ট একজন রে দরকার। আপনি যদি 2 জন রে আনতে পারেন তাহলে আরো ভালো। তারপরে দেখেন, যখন প্রত্যয়নকারী সাক্ষী আহ্বান করার প্রয়োজন নেই। 68 ধারায় বলা হয়েছে দলিল সম্পাদনের বিষয়টি প্রমাণের জন্য প্রত্যয়নকারী সাক্ষীকে ডাকার প্রয়োজন হবে না। মানে কখন আমার সাক্ষীর দরকার নাই? যদি দলিলটি রেজিস্ট্রেশন আইন 1908 অনুযায়ী নিবন্ধিত হয়। আন্ডারলাইন করেন, মানে যে দলিলটার সাক্ষীরে দরকার সেই দলিলটা যদি কি হয়, রেজিস্ট্রেশন আইন অনুসারে নিবন্ধিত হয়, তাহলে কোনো সাক্ষীরে দরকার নাই। তারপরে দেখেন, যে ব্যক্তি উক্ত দলিল সম্পাদন করেছে সে দলিলের সম্পাদন, মানে এবং শব্দটা বললেন, এবং আছে না যে প্রথমটাই নিবন্ধিত হওয়ার পর একটা এবং আছে, দেখছেন? যে ব্যক্তি উক্ত দলিল সম্পাদন করেছে সে দলিলের সম্পাদন দলিল সম্পাদনের বিষয়টি কি করে নিলে, যার বিরুদ্ধে আপনি আনবেন সে যদি স্বীকার করে নাই তাহলে আর দরকার নাই। তাহলে রেজিস্ট্রেশন হলে এবং যার বিরুদ্ধে প্রমাণ করবেন সে যদি স্বীকার করে নাই তাহলে আর কিসের দরকার নাই? দরকার নাই। জেনে রাখা ভালো, এটা ইম্পর্টেন্ট। উইল প্রমাণ, এটা বিবিআই দেখেন, উইল সম্পাদনের বিষয়টি প্রমাণের জন্য শুধুমাত্র উইলটি নিবন্ধিত বা উইলটির লেখককে বা তার স্বাক্ষর পরীক্ষা করা যথেষ্ট না। এটা বিবিআই দেখেন, উইল নিবন্ধিত হোক বা না হোক, এটা গোল দেয়।
উইল নিবন্ধিত হোক বা না না হোক, উইলের ক্ষেত্রে অবশ্যই একজন প্রত্যয়নকারী সাক্ষী ডেকে উইল সম্পাদনের বিষয়টি প্রমাণ করতে হবে। সিবিআই। পরীক্ষার প্রশ্ন আসবে যে কোন দলিল নিবন্ধিত হলেও অবশ্যই প্রমাণ করা লাগবে। উইল কি বলেন? উইল। উইলের নিচে লেখেন ওসিয়ত বা পাশে লেখেন ওসিয়ত। ওসিয়ত দান না, জানতে হবে। দান হলো হেবা। উইল আর দানের বেসিক পার্থক্য হলো একজন ব্যক্তি দান সাথে সাথে করলে সাথে সাথে কার্যকর হয়, আর উইল কার্যকর হয় মারা যাওয়ার পরে। সমস্ত সম্পত্তি উইল করা যায়, কিন্তু দান করা যায় মাত্র, সরি, সমস্ত সম্পত্তি দান করা যায়, কিন্তু উইল করা যায় মাত্র 1/3, 1/3। তাহলে 68 ধারা, লুৎফর সাহেব, 68 ধারায় কি বললো বলেন? একটা দলিল প্রত্যয়ন করা যদি বাধ্যতামূলক হয়, ওই দলিল প্রমাণ করতে কয়জন সাক্ষীর দরকার? একজন। যদি 2 জন আনেন সমস্যা আছে? সমস্যা নাই, কিন্তু অ্যাটলিস্ট একজনকে আনাই লাগবে। কোন ধরনের দলিলের ক্ষেত্রে দরকার নাই? নিবন্ধিত দলিলের ক্ষেত্রে দরকার নাই, কিন্তু কোন দলিল নিবন্ধিত হলেও দরকার? দিনেশ, দিনেশ, উইল কাকে বলে বলেন? আমি আলাদা লাগে আমার স্ত্রী দিয়ে গেলাম যে আমি যদি আমার যদি মৃত্যু হয় তাহলে ওই করতে পারবে। আপনার স্ত্রী দেবেন তো বিমল সাহেব আর পীযূষের দিক তাকান কেন? ওরা কি আপত্তি করছে? ওরা আপত্তি করছে? কথা বলেন। তো তাহলে উইল কার্যকর হয় কখন? মৃত্যুর পর আমরা 69 ধারায় চলে আসি, দেখেন। যে ক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী মারা গেছে বা খুঁজে পাওয়া যায় না, দেখেন, আইন প্রণেতারা তারা ইচ্ছা করলেই হঠাৎ করে আইন একটা বানায় না। অনেক গবেষণা কইরা এবং এর ফলাফল কি হতে পারে, ভবিষ্যতে আরো কি হতে পারে কিনা, এটা তারা ভাবে চিন্তা তারপরে বানায়। এই যে দেখেন, 1 নম্বরে বলছে যে অবশ্যই একজনের লাগবে, ওই যে 68-তে। আর 69-এ এসে তাদের মাথায় এটা আসছে যে যদি সাক্ষী 2 জন আছে, কিন্তু দেখা গেল যে মারা গেছে বা হারাই গেছে, তাইলে কি হবে? সেই বিধান আছে কততে? 69-তে। যে ক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী মারা গেছে বা আদালতের এখতিয়ারের বাইরে অবস্থান করছে বা যুক্তিসঙ্গত খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায় না, বা দলিল যুক্তরাজ্য সম্পাদন করেছে বলে মনে হয়, যুক্তরাজ্য শব্দটা গোল্ডেন। এখন আপনি যদি বলেন যে যুক্তরাজ্য স্পেশালি এখানে উল্লেখ করলো কেন? আইন তো ব্রিটিশরা করছে, এখানে হয়তো বা কোনো উদ্দেশ্য থাকতে পারে যে মারা গেছে, হারাই গেছে, বা কোথায় সম্পাদন করছে? যুক্তরাজ্যে। সেই ক্ষেত্রে দলিল সম্পাদনের বিষয়টি প্রমাণের জন্য 2টি বিষয় প্রমাণ করতে হবে। কি কি দেখেন? এক, যে একজন প্রত্যয়নকারী সাক্ষীর স্বাক্ষর দ্বারা। প্রত্যয়নকারী সাক্ষীর মানে যে সাক্ষী মারা গেছে, তাহলে তার লাগবে কি? স্বাক্ষর। এখন যদি বলেন যে স্যার সে তো মারা গেছে, তার স্বাক্ষর কই পাবো? সে কি এক জীবনে এক জায়গায় স্বাক্ষর দিছে, আর কোথাও স্বাক্ষর দেয় নাই? সেই সকল স্বাক্ষর আনতে হবে। এবার একটা বা আছে, বা কেটে এবং লেখেন, এবং। দলিল সম্পাদনকারীর স্বাক্ষর দ্বারা। দলিল সম্পাদনকারী মানে হলো ক্রেতা বিক্রেতা হলো দলিল সম্পাদনকারী, বুঝেন? সম্পাদনকারী মানে আলাদা কোনো ব্যক্তি না, যারা কেনা বেচা করতেছে তারা হলো ওই দলিলটা কি সম্পাদনকারী, আর সাক্ষীরা তো অন্যরা, বুঝছেন? তাহলে যদি এই জায়গায় ক্রেতা মামলা করে যে আমি অমুক আমার কাছে বিক্রি করছে, এই যে ওনার দলিল, কিন্তু সাক্ষী একটাও বেচে নাই, তাহলে ওই সাক্ষীর স্বাক্ষর লাগবে। আর এই জায়গায় সম্পাদনকারী তো আমি ক্রেতা, আমি তো স্বীকার করতেছি, তাহলে স্বাক্ষর লাগবে কার? বিক্রেতার। বিক্রেতার। এই 2 স্বাক্ষর দেখে আদালত সিদ্ধান্ত নিবে। কত ধারায় বলছে? তাহলে আমার মনে রাখতে হবে যে যদি কেউ মারা যায়, সাক্ষীরা যদি হারায় যায়, তাহলে সাক্ষীর স্বাক্ষর এবং সেই সাথে কি সম্পাদনকারীর স্বাক্ষর। কত ধারা? 69 ধারা। ধন্যবাদ। এরপরে জেনে রাখা ভালো, দেখেন, যদি প্রত্যায়িত দলিলের, আন্ডারলাইন করবেন, কোন পক্ষ দলিল সম্পাদনের বিষয়টি বল দিবেন নিজে অস্বীকার করে, সরি,
নিজে স্বীকার করে তাহলে উক্ত স্বীকারোক্তি দলিলটি যে সম্পাদন হয়েছে তা প্রমাণের জন্য কি যথেষ্ট সত্য। মানে সম্পাদনের বিষয়টি নিজে কি করে নিজে স্বীকার করে, মানে হলো যে ধরেন ক্রেতা তো মামলা করছে, ক্রেতা বলতেছে যে এই জায়গা অমুক বিক্রেতা বিক্রি করছে, তাহলে ক্রেতা তো স্বীকার করতেছে, তাহলে এই জায়গা আর স্বীকার করা লাগবে কার? বিক্রেতা। বিক্রেতা যদি বলে যে এই দলিল আমি সম্পাদন করছি, তাহলে আর এটা প্রমাণের প্রয়োজন নাই। কত ধারা? সো মনে রাখবেন, দলিল সম্পাদনের বিষয়টি স্বীকার করলে এটা আলাদা করে আর প্রমাণের প্রয়োজন নাই। কত ধারা? 70 ধারা। কোন একটি দলিল তারপরে একটা লিখতেছি, তার আগে ধারা 71টা একটু লেখেন। 71 ধারা একটু লেখেন। ধারা 71 লেখেন, প্রত্যয়নকারী সাক্ষী দলিল স্বীকার করতে না চাইলে, প্রত্যয়নকারী সাক্ষী দলিল স্বীকার করতে না চাইলে বা ভুলে গেলে, তানবিন প্রথমবার ছিলেন না? হ্যাঁ, প্রত্যয়নকারী সাক্ষী দলিল স্বীকার করতে না চাইলে বা ভুলে গেলে অপর সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। অপর সাক্ষ্য মানে অন্যান্য সাক্ষ্য, ঠিক আছে? অন্যান্য সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। মানে সাক্ষীরা আগে আপনার কাছের লোক ছিল, এখন যে কোনো কারণে হোক শত্রুতা হয়ে গেছে, এখন তো সে এসে বলবে না যে এই দলিল। তা যদি সে স্বীকার না করে বা যদি সে ভুলে যায়, তাহলে অন্যান্য সাক্ষ্য দ্বারা এটা প্রমাণ করা যাবে। কত ধারায় বলতে? 71 ধারায়। বুঝছেন? তাহলে সর্বনিম্ন একজন দ্বারা প্রমাণ করতে হবে 68, হারায় গেছে আদালতের প্রক্রিয়ার বাইরে 69, আর স্বীকার করলে আর প্রমাণের দরকার নাই। কত? 70। আর স্বীকার করতে না চাইলে কত? 71। এরপরে দেখেন, কোন একটি দলিল প্রত্যয়ন আইনগত আবশ্যক না হলেও, এটা আন্ডারলাইন করেন, মানে একটা দলিল আইনে প্রত্যয়ন করার দরকার না, এটা বাধ্যতামূলক না। কোন একটি দলিল কি সিদ্ধ করে? কোন একটি দলিল প্রত্যয়ন আইনগত আবশ্যক না হলেও যদি উক্ত দলিল প্রত্যায়িত হয়, মানে প্রত্যয়ন করার দরকার নাই, বাট তারপরেও আপনি কি প্রত্যয়ন করছেন, তবে অপ্রত্যায়িত দলিল হিসেবেই প্রমাণ করা যেতে পারে। ধরেন আমাদের দেশে হিন্দুদের বিবাহ এটা প্রত্যয়ন করার দরকার নাই, রেজিস্ট্রেশন করার দরকার নাই, এটা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলো মুসলিম বিবাহ। বুঝছেন? কিন্তু হিন্দু বিবাহ নিবন্ধনের পদ্ধতি বাংলাদেশে আছে, 2012 সালে তৈরি করছে, আর বিধি হলো 2013। এখন যদি কেউ নিবন্ধন করা বাধ্যতামূলক না, তারপরও নিবন্ধন করছে, তাহলে যদি বিএনএ প্রশ্ন ওঠে, তাহলে নিবন্ধন সে করলেও যদি নিবন্ধন না করতো, তাহলে যেভাবে প্রমাণ করা যেত সেভাবেই প্রমাণ করতে পারবে। বুঝেন নাই বোধহয়? মানে নিবন্ধন করা তো বাধ্যতামূলক না, বাট আপনি আগ বাড়াই নিবন্ধন করতেন, সমস্যা নাই, নিবন্ধন না হলে যেভাবে প্রমাণ করতেন সেইভাবেই প্রমাণ করা যাবে। এটা বলছে কততে? বলেন। হ্যাঁ, আপনারে সেদ্ধ সাহেব এক জায়গায় বলছে যে এই জায়গায় আসতে হলে সাদা শার্ট প্যান্ট পরলেই হবে, কোট প্যান্ট পরার কোনো দরকার নাই। কিন্তু আপনি শার্ট প্যান্ট আছে, আবার কোট প্যান্টও পরছেন, এই জায়গায় কোট প্যান্ট আপনারা এক্সট্রা কোনো সুবিধা দেবে না, আর দেখবে যে ভিতরে শার্ট প্যান্ট আসেনি। কোট প্যান্ট থাকলেই যে বিশেষ কোনো সুবিধা পাবেন বিষয়টা তা না। এই হলো কথা। বুঝতে পারছেন? প্রায় আমাদের এই চ্যাপ্টার শেষ, আর একটু বাকি আছে, সেটা দেখেন যে স্বীকৃত বা প্রমাণিত স্বাক্ষর, লিখন বা সিলের সাথে অন্য কোন স্বাক্ষর বা সিলের তুলনা করবে কততে? ধারা কত? একটু আমার কতগুলো কথা শুনেন, তাইলে ভালো বুঝবেন, যদিও এই ধারার সাথে প্রাসঙ্গিক কিন্তু এখানে নাই। যখন কোনো প্রশ্ন উঠে যে এই লেখাটা দিনেশের কিনা বা এই হাতের লেখাটা দিনেশের কিনা, তখন এটা প্রমাণের বেশ কয়েকটা পদ্ধতি আদালতের হাতে আছে। প্রথম যে পদ্ধতি আছে সেটা হলো 45 ধারা, এক্সপার্ট বিশারদের কাছে পাঠাইতে পারে আদালত যে আসলেই কি এটা দিনেশের হাতের লেখা কিনা, তাহলে বিশারদের কাছে পাঠাচ্ছে কততে? 45। এরপরে যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা হলো 47, সামনে আমরা পড়বো। 47 হলো
পরিচিত ব্যক্তিদের অভিমত। দীনেশের হাতের লেখা সম্পর্কে পীযূষ জানে, বিমল সাহেব জানে, ওনাদের ডেকে জিজ্ঞেস করবে যে দেখেন তো এটা কি দীনেশের হাতের লেখা কিনা। তাহলে পরিচিত ব্যক্তিদের অভিমত প্রাসঙ্গিক কত? 47। বিশারদের অভিমত কত? 45। পরিচিত ব্যক্তিদের 47। এখন অনেকের মনে হয়তো বা আসতেছে যে স্যার সে যদি ইচ্ছা করে অন্যরকম লেখে, সেটা পরের বিষয়। দেখেন 67-তে আছে, 67-তে বলছে যে আদালত স্বয়ং তারা ডেকে বলবে যে তুমি আমার সামনে লেখো, তুমি আমার সামনে লেখো। তাহলে বিশারদের কাছে পাঠাচ্ছে কত? 45। পরিচিত ব্যক্তিদের অভিমত কত? 47। আদালতের সামনে স্বয়ং লিখতেছে কত? 67। আর এই যে 73 ধারা, এটা হলো তুলনা করবে যে দীনেশের যত জায়গা যে লেখা টাকা আছে সেই লেখা আনবে, প্লাস বর্তমানে যে লেখা আছে এগুলোর সাথে কি করবে? তুলনা করে আদালত সিদ্ধান্ত দিতে পারে। এটা কত? 73। তো এই 4টা ধারা যদি আপনি জানেন, লিখিত পরীক্ষার একটা প্রশ্ন শেষ। ওই লিখিত পরীক্ষা একটা প্রশ্ন আছে যে কোনো হাতের লেখা বা কোনো কি স্বাক্ষর, এটা প্রমাণের জন্য আদালত কি কি পদ্ধতি অবলম্বন করতে পারে। বিশারদের কাছে পাঠাইতে পারে 45। পরিচিত ব্যক্তিদের অভিমত প্রাসঙ্গিক 47। স্বয়ং আদালতের সামনে এসে লিখতে বলতে পারে কত? 67। আর তুলনা করতে পারে কততে? বুঝছেন প্রবাস? কোন দিকে যায়? কারে ডাকে আপনার? আপনার ডাকে কে? বাড়ি যাবার চাই আবার এই জায়গা প্রশ্ন করে বাড়ি যান, মানে কারণ কি? আচ্ছা 59 ধারা কি বললেন বলেন? 59 কোথায় পেলেন? আপনি সবসময় পিছনে থাকেন কেন? মানে ওই ধারাটা যখন পড়াচ্ছি সেই সময় কেন বলেন না? না, আমার বাধা আসে কে বলছে? আমি কোনোদিন বলছি যে প্রশ্ন করা যাবে না, বাধা আসে? এ কারে ইশারা দেন? এই মাহবুব সাহেব, হ্যাঁ? আচ্ছা ভাই, এই শুনেন, এই কি বললেন আপনি যে দাতা গ্রহিতা মারা গেছে, তাইলে কি হবে? আবার কয় 59। হ্যাঁ হ্যাঁ সম্পাদন করছে হ্যাঁ। ওদের দ্বারা। এখন ওই দুইজনের সম্পদাতার গ্রহীতা। 69 ধারা টাইটেল কি দেখছেন? যে সাক্ষী যদি মারা গেছে, হারাই গেছে, তাহলে সাক্ষী তো ওই জায়গা তো বেঁচেই নাই, তাহলে তার লাগতেছে কি? স্বাক্ষর। এখন উনার প্রশ্ন হলো ক্রেতা বিক্রেতাই মারা গেছে, তাই তো? তা ক্রেতা বিক্রেতা মারা গেছে, ধরেন আপনি মারা গেছেন, মামলা করছে দীপবালা, আর জমি কিনছিল পীযূষের কাছ থেকে, পীযূষও মারা গেছে, দীনেশও মারা গেছে। এখন মামলা করছে দীপবালা, দীপবালা মামলা করছে পীযূষ সাহেবের বৈধ প্রতিনিধির বিরুদ্ধে। প্রশ্ন হলো যে পীযূষ সাহেব, দীনেশ সাহেবের ছেলে দীপবালা দাবি করতেছে এই দলিলের ঠিকঠাক আছে, আর পীযূষের ছেলে দাবি করতেছে যে ঠিকঠাক নাই। এই তো কথা। কিন্তু জমির দাতা গ্রহীতা ছিল কে? পীযূষ আর দীনেশ। তারা তো এখন আর নাই, তারা রেজাল্টের খোঁজে গেছে যে কারে টাকা দিয়ে পাশ করা যাবে, সেই খোঁজে গেছে, তাদের আর পাওয়া যাচ্ছে না। তো এই ক্ষেত্রে প্রমাণের পদ্ধতিতে এই জায়গা বলাই আছে ভাই, যে ওই জায়গাতে সাক্ষীরা ছিল, তখন সাক্ষী ছিল হিজবুল খন্দকার আর আবুল হোসেন খান। তাহলে উনরাও যদি মারা যায়, উনরা কি জীবনে বিভিন্ন জায়গায় স্বাক্ষর করছে না? সেই স্বাক্ষর লাগবে। আর দীনেশ যে বিভিন্ন জনের কাছে যে চিঠি লেখছে, যে প্রেম আলাপ, প্রেমপত্র লেখছে, সেই জায়গাও দীনেশের সিগনেচার নাই, পীযূষের নাই। তাহলে দুই সিগনেচার আইনে প্রমাণ করবে যে ওনার এই যে দেখেন আসলে উনাদেরই সিগনেচার। আপনি কিসের মধ্যে কি আনেন? 47 এখানে আসবে কেন বলেন ভাই? আমার সাক্ষরটা আমার ছেলে চালাবে, আমার বাবা কি বলে এ পরিচিত ব্যক্তি তো আদালত ডাকবে যে দীনেশের সাথে ঘুরতো কারা? দীনেশ, দীনেশ পিপি সাহেবের সেরেস্তায় কাজ করে, তাহলে পিপি না? পিপি সাহেব তো ডাকবে যে স্যাররে ডাকছে, বা আপনার যারা আবুল হোসেন খান ডাকছে যে আপনারা তো দীর্ঘদিন কাজ করছেন, দেখেন তো
এই সিগনেচারটা দিনেশের কিনা বা এই লেখাটা দিনেশের কিনা, তাদের অভিমত নিবে। এটা তো 47-এ, এই জায়গা দলিলের কথা আসতেছে কেন? আমি তো জাস্ট বললাম যে কোন দলিলের হাতের লেখা বা সিগনেচার প্রমাণের কয়েকটা পদ্ধতি আছে, যে বিশারদের কাছে পাঠাবে 45, পরিচিত ব্যক্তিদের অভিমত দিবে 47, আদালতের সামনে স্বয়ং এসে লিখতে বলবে কত, 67, আর অন্যান্য লেখার সাথে তুলনা করে সিদ্ধান্ত নেবে, এটা কত, 73। এই তো আপনার শিক্ষক হিসেবে লাগবে কারা জানেন? আপনার ভাবনা যেরকম, আপনার লাগবে মরিয়ম বদ্দরে, মরিয়ম বদ্দরে লাগবে, তাহলে হবে না। দেখেন, আমাদের এক ভাইবা পরীক্ষার্থীর, আপনারা এই জায়গায় সবাই মরিয়ম বদ্দরে চিনেন না? চিনেন। আমাদের একজন ভাইবা পরীক্ষার্থীর দেখা হয়েছে, মানে মরিয়মের সাথে বরকত আলী মীর চিনেন? বরকত আলী মীর আর মাসুদ আসছে গতকাল আমার বাসায়। আপনাদের এই জায়গায় আমি আগে আগে ছাড়ছি যে আমি একটু যাই রেস্ট নেবো, ওই দুজন এসে আবার আমার জাগাইছে, জাগাইয়ে ঘন্টা খানিক আমার সাথে কথা টথা বলে তারপরে গেছে। এখন বরকত আলী মীর বলতেছে, স্যার বার কাউন্সিলে গিয়ে আমার মরিয়ম বদ্দের সাথে দেখা হয়েছে, কিন্তু উনি আমার চেনে না। মানে মুখের ভিতরে তাকায় আছে, চেনে না মানে একসাথে প্রায় বছর খানিক পড়ছে, কিন্তু ভাব নিচ্ছে যে চেনে না। সে বরকত আলী মীর বলতেছে যে আপা, আপনি আমার চেনেন না, আর কি করতেছেন নাকি? তারপরে বলতেছে যে আহ আপনার ভাইবা কবে? বরকত আলী মীর জিজ্ঞেস করতেছে আমার ভাইবা কবে? বলতেছে যে আমার ভাইবা হলো 20 তারিখে। 20 তারিখে বলে, এই তুমি যেন কাউকে বলো না, তাহলে কিন্তু আমার ক্ষতি করবে। 20 তারিখ যে ভাইবা, এটা কাউকে বলবা না, ঠিক আছে? ওনার ক্ষতি করবে। আচ্ছা, এরপরে কিছুক্ষণ ঘোরাফেরার পরে উনি বরকত আলী মীর আবার এসে জিজ্ঞেস করছে যে আমার ভাই বাজানো কবে, আমি ভুলে গেছি, একটু বলো তো। মানে ওর মনে আছে কিনা। তো এখন মরিয়মের তো টিচার আমি কিছুদিন ছিলাম, তো সে একটা সহজ জিনিসে পেঁচাইতে 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 জটিল করে ফেলে, এবং যে স্যারের কাছে যায় তার সাথেই যাইয়া এটা নিয়ে আহ, তর্ক বিতর্ক করে। এখন কোন জিনিস এত প্যাচের ভাবে বোঝার দরকার নাই, কোন জিনিস বুঝবেন কিভাবে, সহজ সরল ভাবে। আমার বেশি জানার দরকার নাই, শুনেন, উকিল হইতে বেশি জানার দরকার নাই, বেশি যারা জানে তারা আরো সামনে যে বিপদ হয়। আচ্ছা আসেন, তো তাহলে ডিজিটাল স্বাক্ষর সত্যায়ন সম্পর্কে প্রমাণ পুরাতন বইতে নাই, নতুন বইতে আছে, এটা দরকার নাই। পরেরটা দরকার, একটু লিখে নেবেন। শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য, একটু লেখেন, শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য। লেখছেন? শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য অন্য স্বীকৃত, অন্য স্বীকৃত, অন্য স্বীকৃত বা প্রমাণিত সাক্ষ্যের সাথে তুলনা করা, অন্য স্বীকৃত বা প্রমাণিত সাক্ষ্যের সাথে তুলনা করা। আবার বলি, শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য অন্য স্বীকৃত বা প্রমাণিত সাক্ষ্যের সাথে কি করা, তুলনা করা। ধারা লেখেন 73 খ, ব্র্যাকেটে লেখেন 73 খ, খ খবিরের খ। ভাই যখন প্রশ্ন উঠছে যে এই ডিএনএটা কি আরে এই ডিএনএ কি দিনেশের ডিএনএ কিনা, তখন দিনেশের যে অন্যান্য যে আলামত আছে সেই আলামতের সাথে তুলনা করে সিদ্ধান্ত নিবে যে আসলেই কি এটা দিনেশের ডিএনএ কিনা। বা ফরেনসিক সাক্ষ্য মানে একটা আগেরটা যেরকম একটা স্বাক্ষরের সাথে ওর আরেকটা সাক্ষ্যের তুলনা, তাহলে এই জায়গায় এক ফরেনসিক সাক্ষ্যের সাথে আরেক ফরেনসিক সাক্ষ্যের তুলনা করে সিদ্ধান্ত নিতে পারে। কত ধারা? 73B, 73 খ। তা আমরা মনে রাখবো কিভাবে যে দলিল প্রত্যয়ন করা বাধ্যতামূলক হলে সর্বনিম্ন একজনের দরকার 68, রেজিস্ট্রেশন হলে দরকার নাই, উইল হলে দরকার আছে, নিবন্ধিত হোক বা না হোক 68, হারাই গেছে মারা গেছে 69, সাক্ষীর স্বাক্ষর প্লাস সম্পাদনকারীর সাক্ষ্য, নাকি? সম্পাদনকারী স্বীকার করলে ওটা প্রমাণের দরকার নাই, কত? 70, 70টা স্বীকার করতে চাইতেছে না বা মনে নাই, সেই ক্ষেত্রে অন্য সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে, কত? 71, মনে আছে? যেটা প্রত্যয়ন করা বাধ্যতামূলক না, বাট তারপরেও প্রত্যয়ন করতে, তাহলে প্রত্যয়ন না করলে যেভাবে প্রমাণ করা যেত সেভাবেই প্রমাণ করা যাবে, কত? 72।
স্বাক্ষর বা লেখা অন্যান্য স্বাক্ষর বা লেখার সাথে তুলনা করে সিদ্ধান্ত দিতে পারে। কত? 73। আর ফরেনসিক সাক্ষ্য বা অন্যান্য কিছু অন্যান্য সাথে তুলনা করে সিদ্ধান্ত দিবে কত? 73। এই তো। বিগত বছরের প্রশ্ন দেখেন, আইনে যদি কোনো দলিল প্রত্যয়ন করার বিধান থাকে তবে উহা প্রমাণে সাক্ষ্য আইনের কোন ধারা অনুসরণ করতে হবে? কোন ধারা বলেন তো? 68। আর হারাই গেছে কত? 69। স্বীকার করছে কত? 70। বলতে চাইতেছে না 71। জি। তারপরে তো দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর কত ধারায় কম্পারিজন অফ সিগনেচার, কম্পারিজন শব্দের অর্থ কি? তুলনা। অফ সিগনেচার মানে স্বাক্ষর, রাইটিং মানে কি? লেখা, অর সিল উইথ আদার্স অ্যাডমিটেড অর প্রুফড, অন্য স্বীকৃত বা প্রমাণিত বিষয়ের সাথে। কততে? 73। বুঝছেন? তো সেল প্র্যাকটিসের যা আছে কষ্ট করে পড়ে ফেলবেন, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে। বুঝতে পারছেন? তো আমরা চলে আসি, এই যে যতটুকু পড়াইলাম এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন? যতটুকু আমরা পড়লাম এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারে। কারো কোনো প্রশ্ন আছে? দিনেশ সাহেব না থাকলে বলেন, এই মুহূর্তে বলেন, আমি বিরক্ত হচ্ছি না, বলেন। আপনি বলেন। আচ্ছা, আমরা চলে আসি সরকারি দলিল এবং বেসরকারি দলিল, পাবলিক ডকুমেন্ট এন্ড প্রাইভেট ডকুমেন্ট। ধরেন যাদের পড়ার প্রতি আগ্রহ নাই, মানে আপনার মন একটু উদাস উদাস এদিক সেদিকই বেশি যায়, তারা কিন্তু একা একা পড়তে গেলে আপনার কিন্তু এই জিনিসগুলো কনসেন্ট্রেট করা, মনোযোগ দেওয়া কিন্তু খুব কঠিন। এবং তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের করতে হবে যে বাসায় পড়তে পারেন আর না পারেন, অনলাইন অফলাইনে যারা আছেন অ্যাটলিস্ট এই জায়গায় আইসা আগে অভ্যাস করতে হবে। বইয়ের প্রতি হালকা ভালো লাগা এই জায়গায় এসে কি করতে হবে? তৈরি করতে হবে। আর আমরা এখান থেকে বুঝে গেলে তারপরে বাসায় গিয়ে যখন মনে করবেন এই কথাগুলো অটোমেটিক্যালি মনে পড়বে, অথবা মনে পড়ুক আর না পড়ুক ইউটিউব তো আছে। তো সময়ের সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করেন। আর এই যে যে পরীক্ষা পেছাইলো, এটা আমাদের জন্য একটা আশীর্বাদ। অনেকের প্রস্তুতি আমাদের মানে পরিপূর্ণ ছিল না, এই সময় যাতে আমরা পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারি। আসেন, তো সাক্ষ্য আইনে দলিলকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সরকারি দলিল পাবলিক ডকুমেন্ট, আর একটা কি? বেসরকারি দলিল প্রাইভেট ডকুমেন্ট। এখন যদি বলে সরকারি দলিল কি, বলবেন বেসরকারি দলিল ছাড়া সবকিছু সরকারি দলিল। বেসরকারি দলিল কি? সরকারি দলিল ছাড়া সবকিছু কি? বেসরকারি দলিল। এরকম বললে হবে না। আচ্ছা দেখেন, তো প্রথমে আমরা চলে আসি সরকারি দলিল 74 ধারা। সরকারি কর্মকর্তা, তার আন্ডারলাইন করবেন, অফিসিয়াল দায়িত্ব পালনে যে সকল দলিল প্রস্তুত করে। সরকারি কর্মকর্তা কি পালনে? অফিসিয়াল দায়িত্ব পালন, ব্যক্তিগত জীবনে না, অফিসিয়াল দায়িত্ব পালনে সেগুলো সরকারি দলিল মর্মে গণ্য হয়। ধরেন বাংলাদেশ বার কাউন্সিল একটা নোটিশ দিল, এটা কি? সরকারি দলিল। সরকারি দলিল আন্ডারলাইন করেন, প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করার প্রয়োজন নাই, মানে কোন সরকারি দলিলই প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করার প্রয়োজন নেই। সরকারি দলিলের প্রত্যয়িত নকল বা জাবেদা নকল, সার্টিফাইড কপি তথা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা সরকারি দলিল প্রমাণ করা যেতে পারে। 77 ধারা 3টে স্টার দেন, পুরাতন বইতে যদি না থাকে লিখে রাখবেন যে সরকারি দলিল সার্টিফাইড কপি দ্বারা প্রমাণ করা যায়। 77 ধারা, সরকারি দলিল সার্টিফাইড কপি দ্বারা প্রমাণ করা যায়। কত ধারা? 77 ধারা। সরকারি দলিল সার্টিফাইড কপি দ্বারা প্রমাণ করা যায়। কত ধারা? 77 ধারা। পরীক্ষায় প্রশ্ন আসবে যে সরকারি দলিল সার্টিফাইড কপি দ্বারা প্রমাণ করা যায়, কত ধারায় আছে? 77 ধারা। 77। বলেন তো বাংলাদেশ সংবিধানের 77 অনুচ্ছেদে কি আছে? ন্যায়পাল আছে, ন্যায়পাল। তো আমরা চলে আসি 74 ধারা অনুসারে নিম্নলিখিত দলিলগুলো সরকারি দলিল কি কি দেখেন, কোন সার্বভৌম কর্তৃপক্ষের কার্য বা কার্যের রেকর্ড, সভরেন অথরিটি। এই মাহবুব সাহেব একটা সার্বভৌম কর্তৃপক্ষের নাম বলেন দি। সরকারি দিনেশ পারবেন?
ব্রহ্মপুত্র এই যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সার্বভৌম কর্তৃপক্ষ। আপনারা যে জায়গায় পরীক্ষা দিচ্ছেন সেটার নাম কি? বাংলাদেশ বার বাংলাদেশ বার কাউন্সিল একটা কি কর্তৃপক্ষ? প্রিলিতে বহুবার আসছে যে বার কাউন্সিল একটা সংবিধিবদ্ধ সংস্থা, এটাই সার্বভৌম কর্তৃপক্ষ। তাহলে বাংলাদেশ বার কাউন্সিলের সকল কার্য বা কার্যের রেকর্ড এটা কি? সরকারি দলিল সরকারি দলিল। তাই বলে একটু আগে একটা প্রকাশ হয়েছে যে রিভিউ এর সিদ্ধান্ত পুনর্বহাল, ওটা আবার সরকারি দলিল ভাইবেন না, ওটা দেখলেই চেনা যায়, এটা এডিট করে ছাড়ছে। এবং মানুষের কত সময় দেখেন, মানুষের ইমোশন নিয়ে খেলা করে বাংলাদেশে মানুষের কত সময়। তো ওইটা দিয়ে অনেকে তো আলহামদুলিল্লাহ, আমাদের পাগলা রুবেল, ওর নাম এখন থেকে পাগলা রুবেল, পাগলা রুবেল দেখে আলহামদুলিল্লাহ বলা হয়ে গেছে রুবেল ফকির। তো ও তো কষ্ট আরেকবার পাইছে, বাপ পাড়া হয়ে যাবে আস্তে আস্তে। তারপরে দেখেন সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের, যে কোনো সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনাল, এদের যে কাজের রেকর্ড সেটা বিদেশি রাষ্ট্রের বা কমনওয়েলথের বা বাংলাদেশের যে কোনো অংশের আইনসভার, বিচার বিভাগের, শাসন বিভাগের বা সরকারি কর্মকর্তার কার্য বা কাজের রেকর্ড সরকারি দলিল। সহজভাবে বললে যে ভাই সরকার রিলেটেড যে কোনো অফিস আদালতের কাজের রেকর্ডই কি বলে? সরকারি দলিল। যেটা ইম্পর্টেন্ট মনে রাখা দরকার সেটা হলো যে বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ড। আপনি 5 কাঠা জমি বিক্রি করছেন আর একজনের কাছে, দুইজনে যে চুক্তি করছেন বায়না চুক্তি, এটা বেসরকারি। বাট বায়না চুক্তিটা যখন রেজিস্ট্রি করছেন তখন এটা হয়ে যাবে কি? সরকারি। যে কোনো দলিল রেজিস্ট্রেশনের আগ পর্যন্ত ওইটা হলো কি? বেসরকারি। যখন আপনি রেজিস্ট্রেশন করে ফেলছেন তখন এটা হয়ে যাবে কি? সরকারি। বলেন তো যে এই মিলন, ধরেন দুইজন পাত্রপাত্রী তারা ওই মসজিদে গিয়ে সাক্ষী আছে, হুজুর তাদের পড়াই দিছে, কিন্তু বিয়ে শাদী পড়াই দিছে, কিন্তু দালিলিক কোনো লেখা টাকা নাই, এটা সরকারি দলিল হয়েছে কিনা বলেন? কিন্তু যখন তারা ওই যে কাজীর কাছে গিয়ে রেজিস্টার লেখে টেখে যে বিয়ে করে তখন এটা হয়ে যাবে কি? সরকারি। বুঝছেন? আচ্ছা, 74-এর 2 ধারা অনুযায়ী বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ড সরকারি দলিল বলে গণ্য হবে। যেমন বিক্রয় চুক্তি নিবন্ধিত হলে তা সরকারি দলিল, বিক্রয় দলিল ব্যক্তিগত দলিল। এমন দলিল নিবন্ধনের পর সাব রেজিস্ট্রি অফিসে যেহেতু সরকারিভাবে সংরক্ষণ করা হয় সেহেতু উক্ত দলিল সরকারি দলিলে কি হয়? পরিণত হয়। সরকারি দলিলের কতগুলো উদাহরণ আছে, এগুলো একটু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। সরকারি দলিল হলো নিবন্ধিত বিক্রয় দলিল, ভোটার তালিকা, ইলেকট্রাল রোলস। এই ভোটার তালিকা কিন্তু জাতীয় নির্বাচনের, কোথায় বলেন? জাতীয় নির্বাচনের। আর রাজস্ব বিবরণী, খতিয়ান, রেকর্ড অফ রাইট। খতিয়ান রায় মানে পর্চা। সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম মৃত্যু সনদ, চার্জশিট, ম্যাজিস্ট্রেট কর্তৃক সিআরপিসির 164 ধারার জবানবন্দি, ওয়ারেন্ট, সমন সরকারি দলিল। আদালতে দাখিলকৃত আর্জি বা লিখিত জবাব সরকারি দলিল যখন উক্ত আর্জি বা লিখিত জবাব আদালতে দাখিলের পরে কি হয়? নিবন্ধিত হয়। যতক্ষণ পর্যন্ত উকিল সাহেবের কাছে আর্জি আছে ততক্ষণ পর্যন্ত বেসরকারি। যখন এটা সেরেস্তাদার তার বইতে লিখে নিয়ে নেয় তখন এটা হয়ে গেছে কি? সরকারি। তারপরে দেখেন সার্ভে রিপোর্ট, গণবিজ্ঞপ্তি, আদালতের রায়, ডিক্রি, আদেশের কপি, পুলিশের নিকট দাখিলকৃত প্রাথমিক তথ্য বিবরণী ইত্যাদি কি দলিল? সরকারি দলিল। বলেন তো 161 কি দলিল? 161 কে রেকর্ড করে? পুলিশ। লেখেন। আচ্ছা, এখন আমরা চলে আসি বেসরকারি দলিল, প্রাইভেট ডকুমেন্ট। আচ্ছা বলেন তো আপনাদের সামনে যে আইন পাঠ বই, এটা কি দলিল? বেসরকারি দলিল। বলবেন স্যার এটা দলিল না, এটা তো বই নাকি? দলিল তো লম্বা চম্বা হলুদ হয়, উপরে 50-60 লেখা আছে। আচ্ছা না, এটাও দলিল। এটা কি দলিল? বেসরকারি দলিল। বাট এই বইটা যদি বিজি প্রেস থেকে বের করতো তখন এটা আবার কি হয়ে যেত? সরকারি দলিল। আখিনুর আসেন নাই নাকি? সাক্ষ্য আইনের 75 ধারায় বলা হয়েছে সরকারি দলিল বাদে বাকি দলিল কি? বেসরকারি দলিল। যেমন বিক্রয় চুক্তিপত্র, ইজারা দলিল, বন্ধকি দলিল ইত্যাদি। এখন আমাদের মাহবুব সাহেব বলেন যে বিক্রয় চুক্তিপত্র এটা তো বেসরকারি দলিল, এটা কি সরকারি করা পসিবল? মাহবুব সাহেব, চুক্তিপত্র স্যার বেসরকারি দলিল বাট এটা কি সরকারি করা পসিবল কিনা? কোন কোন ক্ষেত্রে যদি দরকার হয় সেই ক্ষেত্রে কিরকম যে দরকার, মানে কিভাবে পসিবল সেটা বলেন। স্যার এটা
ইকতা চুক্তি সাধারণত বেসরকারি দলিল। হ্যাঁ, বাট এটা কখন সরকারি হয়? সরকার থেকে যে কোনো পণ্য যদি অপশন দিয়ে বিক্রি করে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে সরকারি। হতে পারে। লালন সাহেব, নিবন্ধিত এই বিক্রয় চুক্তিটা যদি কি করে, নিবন্ধন করে, নিবন্ধন করলেই কি হয়ে যাবে? সরকারি। বুঝছেন এবার? আপনি এরকম উত্তর আগের বার সেম প্রশ্ন সেম উত্তর আমার মনে আছে। আচ্ছা, তাহলে নরমালি এটা বেসরকারি, বাট যখন রেজিস্ট্রি করবে তখন হয়ে যাবে কি? সরকারি। যখন ডাক্তার রোগ শনাক্ত করতে পারছে তখন ওই 2 টাকার ট্যাবলেট দিলে হয়ে যাবে, আর শনাক্ত করতে না পারলে 10-12টা দেওয়া লাগবে অ্যান্টিবায়োটিক সহ, যেটাই কাজ হয়। আমার কাছে আসছে, এখন কি বলবো যে পারি না। তো বিষয়টা যখন আমরা উত্তর জানি তখন এক কথায় উত্তর হয়ে যাচ্ছে, আর যখন জানি না বলবেন যে স্যার এটা খুব সুন্দর একটা প্রশ্ন, আপনি যেহেতু করেছেন এটা আমার উত্তর দেওয়া উচিত, এবং এটা সাক্ষ্য আইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একটা বিক্রয় দলিল সাধারণত একটা দলিল, এরকম বলেই 1 ঘন্টা পার করে দেওয়া যায় নাকি? যাই হোক, আহ একটু আগেই কিন্তু ফোকাস করছি, বলছি না যে নর্মালি বেসরকারি, বাট যখন নিবন্ধন করবে তখন হয়ে যাবে কি? সরকারি। আচ্ছা, দেখেন 76 দ্বারাই পড়ি। মাহবুব সাহেব, একটু ফান করি, মাঝে মাঝে দরকার আছে। আপনি কি সরকারি মানুষ না বেসরকারি মানুষ? বলেন তো। হ্যাঁ, বলতে পারবেন? প্রবাস, সরকারি মানুষ না বেসরকারি মানুষ বলেন? কে? আমি আপনিই ধরেন, আপনিই বলেন। বলবেন স্যার আমি তো এখনো নিবন্ধিত হই নাই। নিবন্ধিত হইলে সরকারি না। আচ্ছা দেখেন, এনআইডি কার্ড কোনো হ্যাঁ এই তো 76 দ্বারা দেখি, ফান করলাম। দেখেন, সরকারি দলিলের সইমোহর নকল বা আবেদন নকল, সার্টিফাইড কপিস অফ এ পাবলিক ডকুমেন্ট, 3টে স্টার দেন, ইম্পর্টেন্ট। লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে 76 ধারা থেকে, যে সাক্ষ্য আইনের 76 ধারায় আছে আপনার বইতে। সাক্ষ্য আইনের 76 ধারায় 2টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে: সরকারি দলিলের জাবেদা নকল বা প্রত্যায়িত নকল প্রস্তুতের পদ্ধতি, আর সরকারি দলিলের প্রত্যায়িত বা জাবেদা নকল প্রাপ্তির পদ্ধতি। এই জায়গায় 2টা বিষয় আছে, এক হলো জাবেদা নকল কিভাবে প্রস্তুত করবে, আর জাবেদা নকল কিভাবে প্রদান করবে, প্রাপ্তি। শুনেন, যদি কোনো দলিলে বলা থাকে যে এটা সাধারণ জনগণ এর কপি পেতে পারে, তাহলে ওই সরকারি কর্মকর্তা এটা দিতে বাধ্য। বাট যেটা পাওয়ার কোনো নিয়ম নাই সেটা দিতে বাধ্য না। এফআইআর এর কপি আপনি পেতে বাধ্য, মানে উনি দিতে বাধ্য, কিন্তু পুলিশ ডায়েরি এটা কিন্তু আপনি দেখতে বাধ্য, মানে আপনার দেখার নিয়ম নাই, সো এটা কিন্তু দিতে বাধ্য না। আপনার ডিসি অফিস থেকে বিভিন্ন যে বিএস পর্চা, আরএস পর্চা, বিভিন্ন পর্চা তুলে এগুলা দিতে ওনারা কি বাধ্য। যদি গরিমসি করে তাহলে দেখাইতে হবে সাক্ষ্য আইনের কত ধারায় আছে? 76 ধারায় আছে। বাট যে পর্চাটা দিতে বাধ্য না সেটা আবার দিতে কিন্তু ওনারে বাধ্য করা যাবে না। তো জাবেদা নকল বা প্রত্যায়িত নকল প্রাপ্তির শর্তাবলী: দলিলটি অবশ্যই একটি সরকারি দলিল হতে হবে। উক্ত দলিল পরিদর্শন বা দেখার অধিকারী আবেদনকারীকে কি থাকতে হবে। আবেদনকারী অবশ্যই প্রয়োজনীয় ফি কি পরিশোধ করবে। উক্ত সরকারি দলিল যে ব্যক্তির হেফাজতে আছে তার নিকট হতে উক্ত দলিলে প্রত্যায়িত বা জাবেদা নকল প্রাপ্তির জন্য আবেদনকারী প্রয়োজনীয় ফি পরিশোধ করে আবেদন করবে। এই ফি কিন্তু ওনারে এক্সট্রা যেটা দেওয়া লাগবে সেটা না, এটা হলো সরকারি ফি। উপরে উল্লেখিত শর্তাবলী পূরণ হলে যে সরকারি কর্মকর্তার হেফাজতে উক্ত মূল সরকারি দলিল আছে তিনি উক্ত দলিলের প্রত্যায়িত নকল যথাযথভাবে স্বাক্ষর করবে, তারিখ এবং সিল দিয়ে প্রত্যায়িত নকল জাবেদা নকল সরবরাহ করবে। উক্ত প্রত্যায়িত নকলটি যে মূল দলিলের অবিকল নকল, ট্রু কপি, সেটা প্রত্যায়িত নকলের নিচে উল্লেখ করবে। তাহলে 76 ধারার মূল কথা হলো যে সরকারি দলিলের জাবেদা নকল প্রাপ্তির যদি পদ্ধতি থাকে তাহলে অবশ্যই এটা দিতে হবে। বুঝছেন? এখন আমরা চলে এসেছি 77 ধারা। পুরাতন বইতে কি আছে 77? প্রত্যায়িত নকল বা জাবেদা নকল দাখিল করে দলিল প্রমাণ। সরকারি দলিলের বিবরণ প্রমাণের পদ্ধতি 77 ধারায় বলা হয়েছে। জাবেদা নকল বা প্রত্যায়িত নকল দ্বারা সরকারি দলিলের বিবরণ প্রমাণ করা যেতে পারে। 77 ধারা অনুসারে 76 ধারায় প্রদত্ত সরকারি দলিলের প্রত্যায়িত বা জাবেদা নকল বা অবিকল নকল দাখিল করে সরকারি দলিলের বিবরণ বা সরকারি দলিলের কোনো অংশের বিবরণ প্রমাণ করা যেতে পারে।
তাহলে সরকারি দলিল দাখিল করে মানে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা সরকারি দলিল প্রমাণ করা যায়, বা জাবেদা নকল দ্বারা সরকারি দলিল প্রমাণ করা যায় কত ধারা? ৭৭ ধারা। জেনে রাখা ভালো। ৭৩ ধারা দেখেন, ৭৩ ধারা অনুযায়ী সরকারি কর্মকর্তা সরকারি দলিলের সহিমুদ্রিত নকল দিতে কি বাধ্য। জাবেদা নকল বা সহিমুদ্রিত নকল দ্বারা সরকারি দলিল প্রমাণ করা যেতে পারে কত ধারা? ৭৭। বিগত বছরের প্রশ্ন আমরা একটু দেখে ফেলি যে দ্য এভিডেন্স অ্যাক্ট ১৮৭২ অনুযায়ী কোনটি সরকারি দলিল নয়? সার্ভে এন্ড সেটেলমেন্ট রিপোর্ট, জন্ম সনদ, আরজি, বিভাগীয় অনুসন্ধানে ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি। এটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে বিভাগীয় অনুসন্ধানে, এই কারণে বলছে এটা সরকারি দলিল নয়। এটা তো সবাই অ্যাকচুয়ালি দেখতে পারে না। বিভাগীয় অনুসন্ধান মানে হলো ওনাদের মানে ওনাদের বিভাগীয় ব্যাপার স্যাপারে গোপনীয়। জি। আচ্ছা, এখানে আরেকটা কথা একটু লিখতে হবে যে বেসরকারি দলিলের ক্ষেত্রে ওই জায়গায় লিখবেন যে আদমশুমারি রিপোর্ট বেসরকারি দলিল, আদমশুমারি রিপোর্ট বেসরকারি দলিল, সেন্সাস রিপোর্ট। যদি আপনার আবার বলবেন স্যার আদমশুমারি তো সরকার করে, না, সরকার করায়, কারে দিয়ে করায়? বিভিন্ন এনজিও করে। সো আদমশুমারি রিপোর্ট কিন্তু সরকারি দলিল না। মাহবুব সাহেব, ২ নাম্বার প্রশ্নটা অনেক জোরে পড়েন যাতে রুম কেঁপে যায়। করেন। যে এভিডেন্স অ্যাক্ট ২৭৪ এটা স্যার পুরাতন বই তো। এই যে ১ নাম্বার করেন জোরে। বাংলাদেশে প্রচলিত সাক্ষ্য আইন অনুযায়ী কোনটি সরকারি দলিল নয়? হ্যাঁ, কোনটা নয়? অংশীদারি চুক্তি কেন নয় ব্যাখ্যা দেন। ওই ব্যাখ্যা দেখে বলেন না, আপনার ব্যাখ্যা দেন। বেসরকারি এটা অনিবন্ধিত, তাই স্যার। অনিবন্ধিত কো লেখা আছে? অংশীদারি চুক্তি স্যার অনিবন্ধিত লেখা লাগবে স্যার। আচ্ছা, তাহলে ১ ক খ গ উত্তর হলো না কেন, এটা ব্যাখ্যা দেন। ক পড়েন। শ্রীলঙ্কার আইনসভার কার্য বিবরণী। হ্যাঁ, এটা উত্তর কেন হলো না? এটা শ্রীলঙ্কার আইনসভার কার্য বিবরণী স্যার, ওটা সরকারি স্যার। এটা কিভাবে বুঝবো কোথায় বলা আছে? কার্য বিবরণী তো স্যার ওটা সরকার থেকেই করছে স্যার। এটা শ্রীলঙ্কার আইনসভার কার্য বিবরণী। আর ওই ইংল্যান্ডের জায়গা, এই জায়গা আমরা যখন ৭৪ দ্বারা পড়ছি জি স্যার। ওই জায়গায় বলা আছে যে বিদেশি আইনসভার কার্য নাকি, জি। এই কারণে এই জায়গায় শ্রীলঙ্কা না হয়ে যদি নিকারাগুয়া হতো, বিদেশে হইলে বিদেশি আদালতের আইনসভা হলেই হতো। তারপরে ইংল্যান্ডের আদালতের রায়, জি, এটাও। এটাও বাংলাদেশের জাতীয় জাতীয় সংগ্রহশালা কারে বলে জানেন? ওই যে জাদুঘর, জাতীয় সংগ্রহশালা হচ্ছে কি জাদুঘর, ওটাও তো জাতীয়। আর অংশীদারি চুক্তি যদি বলতে যে নিবন্ধিত অংশীদারি চুক্তি, রেজিস্টার্ড পার্টনারশিপ কন্ট্রাক্ট, তাইলে আবার এটা কি হইতো? সরকারি হইতো। ঠিক আছে। ২ নাম্বার এই প্রশ্নটা কন্ট্রোভার্সিয়াল। এটা আসলে উত্তর যারা পরীক্ষা নিচ্ছে তারাই ভালো জানে। দ্য এভিডেন্স অ্যাক্ট ১৮৭২ এর ৭৪ ধারা অনুযায়ী নিম্নের কোন দলিলটি পাবলিক ডকুমেন্ট নয়? বলছে যে কোনটি পাবলিক ডকুমেন্ট নয়। এখন দেখেন, আমি প্রথমে খ দেখি, পুলিশের ৩পঞ্জি, এটা কি পাবলিক ডকুমেন্ট? ৩পঞ্জি মানে হলো পুলিশ ডায়েরি। গ্রেফতারি পরোয়ানা কে জারি করে? আদালত। এটাও কি পাবলিক ডকুমেন্ট? কমনওয়েলথ সচিবালয়ের দাপ্তরিক পত্র, এটাও কি পাবলিক ডকুমেন্ট? তো সেই হিসাবে এই তিনটা যেহেতু পাবলিক ডকুমেন্ট, ক পাবলিক ডকুমেন্ট নয়, এইভাবে সিলেক্ট করা যায়। বাট ক যদি আমি পড়ি, সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি, তাহলে এই জায়গা তো রেজিস্ট্রেশন হতে পাওয়ার অফ অ্যাটর্নি, তাহলে এটাও কি দলিল? সরকারি দলিল। তাহলে এই জায়গায় কি উত্তর আছে? উত্তর নাই। তাহলে উত্তর কি হবে বাংলাদেশ বার কাউন্সিলই ভালো জানে। এটা মানে ব্যাখ্যা ঠিকঠাক নাই। হ্যাঁ, এটা জুডিশিয়ারি ভালো জানে, জুডিশিয়ারি করছে। জি। আর বাদ বাকি যে প্রশ্ন আছে এগুলো পারবেন ইনশাল্লাহ। আমি এই প্রশ্নটা একটু পরে, নিম্নের কোনটি পাবলিক দলিল? চিঠি, কবলা, রায়, উইল। কোনটা? রায়। রায় দেয় কে? আদালত। চিঠি তো আমাকে দিনেশও লিখতে পারে, কবলা তো মাহবুব সাহেবও করতে পারে, বিক্রয় দলিল আর কি। আর উইল তো যে কেউ করতে পারে। যদি এগুলা নিবন্ধিত হইতো তাহলে এগুলোও কি হইতো? সরকারি দলিল। তো সেলফ প্র্যাকটিসের অনেক প্রশ্ন আছে, এগুলা কষ্ট করে পড়ে ফেলবেন। পরীক্ষা আজকে নেওয়ার কথা ছিল, আজকে নিচ্ছি না, পড়ে আসবেন। শুরু থেকে 30 ধারা পর্যন্ত। হ্যাঁ, 50 মার্কের আগামীকাল পরীক্ষা। শুরু থেকে 30 ধারা।
এসআর অ্যাক্টের শুরু থেকে 30। আগামীকাল 4:30-এ পড়া। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।